জি। এরপর আপনি আচ্ছা ভাইয়া, আরেকটা হ্যাঁ বলেন 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 আরেকটা ছিল পেরোল জার্নালের ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে মানে কি কি ইনফরমেশন প্রোভাইড করবে? ওকে ফাইন, আমি আপনাদেরকে পেরোলের মানে যতটুকু দেখাইছি এতটুকুর জন্য জি। পেরোল রিপোর্টটাই দিবে, আর কিছু দিবে না, ঠিক আছে? শুধুমাত্র রিপোর্টটা? জি। হ্যাঁ রিপোর্ট দিবে। এবং যখন আমাকে বলবে পেরোল তুমি রান করো, মানে এই যে আপনি যে পে স্লিপটা যে আপনাদেরকে দেওয়া হয়েছে, যদি বলা হয় এরকম একটা পে স্লিপ বা পে স্টাফ তুমি আমাকে ক্রিয়েট করে দাও, তখন কি কি লাগবে সেটা যখন পেরোল রান করে দেখাবো, পে স্টাফ ক্রিয়েট করে দেখাবো, তখন ডিটেলস বলবো, এখনই বলতে চাচ্ছি না। ওকে? জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি বিগত বেশ কিছুদিন একটু সমস্যা ছিলাম, তাই আমি 5 নম্বর অ্যাসাইনমেন্ট এবং 6 নম্বর অ্যাসাইনমেন্ট জমা দিতে পারিনি এখন। ক্লাসটাও আমি মিস করেছি ভাইয়া। আমি একটু টাইম চাচ্ছি দেওয়ার জন্য। আচ্ছা আপনি টাইম নেন, অসুবিধা নাই, তবে টাইম টু টাইম আপনি যেহেতু ব্যাকলকে পড়ে গেছেন, চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এই ব্যাকলগ ছাড়াইতে। জি ভাই। নিজ দায়িত্বে ছাড়াবেন। ওকে? জি ভাই, থ্যাংক ইউ ভাই। আর কারা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন। আসসালামু আলাইকুম। 5 নাম্বার অ্যাসাইনমেন্টটা করেছি, কিন্তু প্রবলেম হয়েছে। আপনি একটা ডিসকাউন্ট পেমেন্টের জার্নাল করিয়েছেন। হ্যালো? জি শুনতেছি, বলেন বলেন বলেন। একটা হচ্ছে যে ডিসকাউন্ট পেমেন্টের জার্নাল করিয়েছিলেন, মানে এটা আপনি ইনভয়েস ক্রিয়েট করার পরে অটো ডিসকাউন্ট পেমেন্টটা হয়ে যাবে জার্নাল এন্ট্রিটা দেওয়ার পরে। এই জিনিসটা আমার হচ্ছে আপনার রিসিভ পেমেন্টে গিয়ে যে পেমেন্টটা করতে হয় সেটাতে শো করতেছে না, অটো লিংকটা আসতেছে না। আচ্ছা অটো লিংক আসে নাই। আপনি যে ডিসকাউন্টের জার্নালটা দিয়েছেন ওই জার্নালটাতে ভুল আছে, ওইখানে গিয়ে দেখেন যে কাস্টমারের নাম ঠিক মতো লিখছেন কিনা, ঠিক আছে? জি 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 ভাইয়া, আমি ডিসকাউন্ট পেমেন্টের ঘরে ডেবিট ক্রেডিট পাশে হচ্ছে যে আপনার কাস্টমারের নাম, মানে অ্যাকাউন্ট রিসিভেবল এর পাশে হচ্ছে কাস্টমারের নামটা আমি এন্ট্রি করেছিলাম। আচ্ছা আপনি জার্নাল কি দিয়েছিলেন বলেন তো ডিসকাউন্ট পেমেন্টের? ডিসকাউন্ট পেমেন্ট ডেবিট আর হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল এর পাশে কাস্টমারের ঘরে আমি কাস্টমার সিলেক্ট করেছি। আচ্ছা এরপরে আপনি রিসিভ পেমেন্টে গিয়ে ওটা খুঁজে পাচ্ছেন না, লিংক করতে পারছেন না, তাই তো? না ওটা লিংক করতে পারতেছি না, প্লাস আমি ভিডিও তো দেখে আমি বুঝতে পারি নাই, মানে লিংকটা আপনারটাতে অটোই হয়েছিল স্যার, আমারটাতে এটা অটো আসেনি। আমি যখন এটা ক্লিক করেছি তখন রিসিভ পেমেন্টের ঘরে এটা ছিল না। আচ্ছা আপনি যখন জার্নালটা দিয়েছেন, দেওয়ার পরে আপনি রিসিভ পেমেন্টে যখন গেছেন তখন কি রিসিভ পেমেন্টে অ্যামাউন্ট বাকি ছিল, মানে যেটা ডিসকাউন্ট দিয়েছেন ওই অ্যামাউন্টটা মানে অবশিষ্ট ছিল, তাই তো? জি, ওই অ্যামাউন্টটা অবশিষ্ট ছিল, আপনি কি বাট লিংক স্ক্রিন হয়নি। শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন? স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন? জি পারবো, আমি একটু আমার মানে অ্যাকাউন্টটা লগইন করে নিই। আচ্ছা আপনি লগইন করে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। লগইন করে আমাকে বললেন, আমি আপনি লগইন করার পরে আমাকে জানাইন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার জি বলেন। একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমি যখন ব্যাড ডেটটা করতে গেলাম, সাপোজ কারোর $8,800 ডিউ ছিল, আমরা ট্রানজাকশন করেছি, এর ভিতরে $8,000 ও পে করে ফেলছে, শুধুমাত্র $800 বাকি আছে। এই $800টা হলো ব্যাড ডেট, আর দিবে না। আচ্ছা মানে এটা একবারই দিবে না? একবারে দিবে না, এটা ডিসকাউন্ট না, এটা ব্যাড ডেট, কারণ $800 তো আর ডিসকাউন্ট হতে পারে না। সেক্ষেত্রে ভাইয়া এটার $800 কি কোনো ব্যাড কি আমরা এটা তো আর আমি ওইভাবে ক্যালকুলেট করতে পারবো না? সেক্ষেত্রে না এত পুরোটাই ব্যাড ডেট, এত জটিল হিসাবে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি যেটা করবেন, ব্যাড ডেটে জার্নাল দিবেন, ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ওইখানে কাস্টমারের নাম লিখবেন,
লিখে পরবর্তীতে যে $800 যেটা ছিল ওইখানে গিয়ে রিসিভ জি, পেমেন্টে গেলে জি। আপনি এই যে লিংক জার্নালটাকে করে ট্যাগ দিবেন। করে দিবেন, ঠিক আছে? ট্যাগ করে দিলে তখন আপনার বুঝতে পেরেছি। ব্যালেন্সটা জি, জিরো হয়ে এতটুকু যাবে। আমি করেছি। ওকে, হয়ে গেছে আপনার মানে হয়ে এটা গেছে। এটা অ্যাকাউন্টিং এ কোনো ভুল হবে কিনা এটা জাস্ট আমার না কোশ্চেন না ছিল না ভাই, নাকি? হবে না, ভুল হবে না, হবে না। আর আর কারো কোনো কোশ্চেন? ভাই ভাই আমার একটা কোশ্চেন ছিল জি বলেন। যে আমি যখন চার্ট অফ অ্যাকাউন্টসে ওই যে ফিক্সড অ্যাসেটের খুলতে গেছি, লেজার খুলতে গেছি, তখন একটা দেখলাম যে ক্রিয়েট এ ক্যাটাগরি টু কিপ ট্র্যাক অফ ডিপ্রিসিয়েশন। হুম, যদি এটার সম্পর্কে একটু বলতেন যে আসলে এটা কি অপশন, এটা কি পারপাসে আচ্ছা, এটা অপশনটা কি? যখন ফিক্সড অ্যাসেট অ্যাড করতে গেছেন তখন, তাই না? জি জি জি। আচ্ছা, তার মানে এটা বোঝাচ্ছে যে ওই অ্যাসেটের কোনো অ্যাকুমুলেটেড আপনি ধরেছেন কিনা। যদি ধরে থাকেন তাহলে ওখানে আপনি লিখতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছি? ধরেন, ডিপ্রিসিয়েশনের জায়গাটাই হ্যাঁ ক্রিয়েট ধরেন এ ক্যাটাগরি টু কিপ ট্র্যাক অফ হ্যাঁ ডিপ্রিসিয়েশন। আমি বলি, হোয়াটস? ধরেন আপনার অ্যাসেটের মূল্য $10,000, জি যেটা আপনি 2020 সালে কিনছেন, 24 সালে এসে ধরেন ওইখানে আপনি $2,000 অলরেডি অবচয় হয়ে গেছে। জি। আপনি চাইলে ওই $2,000 অবচয় ওখানে লিখতে পারেন, তাহলে বুঝাবে যে আপনার বুক ভ্যালু আর $8,000 আছে, ঠিক আছে? তবে আমার সাজেশন থাকবে আপনি ওইখানে দিবেন না, না দিয়ে ওই $2,000 অ্যাকুমুলেটেড হিসাবে দেখাবেন, ঠিক আছে? কারণ এটা আচ্ছা মূলত আচ্ছা। অ্যাকুমুলেটেড অবচয়, আমার 1 বছরে ক্যারি ফরওয়ার্ড হয় না, ওই জন্য আমরা ওইখানে একটা লিখবো না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো যত ধরনের কোশ্চেন আছে, কনফিউশন আছে, আমাকে একদম টু দা পয়েন্টে কোশ্চেন করবেন, আমি টু দা পয়েন্টে অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? বলেন। কামরুন স্যার নাহার বলেন। কামরুন নাহার আপু, আপনার কোনো কথা আমি বুঝি না, বুঝতেছি না, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার যে কারেন্ট লায়াবিলিটিস অ্যাড করার সময় আমার যে অ্যাকাউন্টিং এর যে ডিটেল টাইপে সেখানে আদার কারেন্ট লায়াবিলিটিস ছিল আর ছিল হচ্ছে যে অ্যাক্রুড লায়াবিলিটিস, কোনটা দিব এই দুইটার মধ্যে? কারেন্ট লাইব্রেরি ছিল না? না স্যার, আদার কারেন্ট লায়াবিলিটিস আর হচ্ছে যে অ্যাক্রুড লায়াবিলিটিস। তাহলে আদার কারেন্ট লাইব্রেরি দিয়ে দিন। কোনটা আদারটা না স্যার? হ্যাঁ আদার্সটা দিয়ে দিন। হ্যাঁ, একটু ওইটাই দিন। দিলেও সমস্যা নাই, মেজর কোনো প্রবলেম হবে না, বুঝছেন? স্যার দুইটা অ্যাকাউন্ট হওয়ার কারণে সুইচ করে যাচ্ছি, কোনো সমস্যা কি হবে? না না, অসুবিধা নেই। আচ্ছা স্যার। আর কার কোনো সমস্যা আছে কিনা বলেন, আমরা এখন আজকের ক্লাসে চলে যাব। বলেন। স্যার আমি যখন চার্ট অফ অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করতে যাচ্ছি তো ওটা হচ্ছে না, বলছে কি অ্যাকাউন্ট ক্লোজ, এটা কি করা যায়? কি করতে চাচ্ছেন, হচ্ছে না? মানে চার্ট অফ অ্যাকাউন্ট যে ক্রিয়েট করতে যাচ্ছিলাম অ্যাকুমুলেটেড ভাইয়া, তো আমার ব্যালেন্সটা ফার্স্টে 0 এসেছে, বাট 0.11 ছিল, মানে 0.11 ছিল। এটা কি কোনো মেজর প্রবলেম হবে? আচ্ছা দাঁড়ান, একজনের অ্যান্সারটা শেষ করে নেই। ওই চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, তাই তো? কে জানি বলতেছিলেন? জি স্যার আমি। আচ্ছা শোনেন, চার্ট অফ অ্যাকাউন্ট যদি আপনাকে ক্রিয়েট করতে না দেয়, আপনি দুইটা জিনিস খেয়াল করবেন। প্রথমত খেয়াল করবেন আপনি কোন প্যাকেজে আছেন। যদি দেখেন প্লাস প্যাকেজ, আপনি 250 উপরে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, তার মানে আপনার 250 পার হয়ে গেছে, ঠিক আছে? আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই অ্যাডভান্সে যাইতে হবে। আপনি ওটাকে মাইগ্রেট করে অ্যাডভান্সে যান, তখন ক্রিয়েট করতে পারবেন, কথা বললেন না? ঠিক আছে? বুঝতে পারছেন? মুসাইবা জি স্যার। ইসলাম, হ্যাঁ। আচ্ছা, এরপর আরেকজন কি কোশ্চেন করতেছিলেন, আরেকবার বলেন তো। ভাইয়া, জার্নাল এন্ট্রি ইম্পোর্ট করার পরে আমরা যখন যে রিকনসাইল করি, তো রিকনসাইলে যে ব্যালেন্স আমাদের 00 দেখাতে হয়, তো এখানে আমার 0 এসেছে আর হচ্ছে মানে 0.11 ছিল, মানে 0.11। আচ্ছা, এটা কি আমি কোনো বলি, প্রবলেম হবে? হ্যাঁ আপনি রিকনসাইল অবশ্যই 00 ব্যালেন্স আসতে হবে। আপনি যেটা করবেন, ধরেন আপনার এক্সেল শিটে যে অ্যামাউন্টটা আছে আর আপনার কুইক বুকসে ধরেন সবকিছু ইম্পোর্ট করার পরে যে ব্যালেন্সটা আসছে, এখানে ফ্র্যাকশন খুবই মাইনর ফ্র্যাকশন। এইটাকে আপনি যেটা করবেন, ধরেন একটা জার্নাল দিবেন, সবাইকে উদ্দেশ্য করে বলি, যদি এটা আমি করি নাই, আমি হচ্ছে এটা মিলিয়ে দিয়েছি, বাট আপনারা যেটা করবেন, একটা জার্নাল দিবেন, এটার নাম দিবেন হচ্ছে
রিকনসিলেশন ডিসক্রিপেন্সি, ওই যে 0.01 যেটা আপনি যেটা বলতেছেন যেটার কারণে মিলতেছে না, ওইটা আপনার ডিসক্রিপেন্সি ডেবিট করলে মিলবে না ক্রেডিট করলে মিলবে, এটা ডিপেন্ড করবে আপনার ইয়ের উপরে, মানে লেজার ব্যালেন্সের উপরে। ঠিক আছে, আপনি ব্যাংক লোনটাকে ডেবিট অথবা ক্রেডিট যেটা করে আপনি হচ্ছে জিরো বানাইতে পারেন, ঠিক ওইটা করার জন্য একটা জার্নাল দিবেন। জার্নালটার নাম দিবেন হচ্ছে রিকনসিলিয়েশন ডিসক্রিপেন্সি, ডেবিটও হইতে পারে ক্রেডিটও হইতে পারে, আর ব্যাংক লোন ডেবিটও হইতে পারে ক্রেডিটও হইতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার ডিসক্রিপেন্সি কতটুকু, এবং এটা মনে রাখবেন দশমিকের পরে ন্যূনতম একটা অ্যামাউন্ট যদি থাকে এটা অ্যালাউ করে। এটা এমন না যে আপনার খুব বড় কোনো সমস্যা, কিন্তু রিপোর্ট রান করার ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি? ওকে, সবাই যখন কোশ্চেন করে, ধরেন কেউ কোশ্চেন করলে আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ অন্যের কোশ্চেনের মধ্যে আপনার কোশ্চেনটা থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে ক্লাসে চলে যাব। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা বলেন, লাস্ট কোশ্চেন ভাইয়া, বলেন স্যার আমার কোম্পানি ক্যান্সেল হয়ে গেছে স্যার, কি করব এখন স্যার? ক্যান্সেল হয়ে গেছে, আপনি এক কাজ করেন, ডলার দিয়ে অ্যাক্টিভ করে ফেলেন। কি করব স্যার? ডলার খরচ করে অ্যাক্টিভ করে ফেলেন। কত ডলার চাই? ইন্নালিল্লাহ, স্যার দেখতে হবে কত ডলার চাই। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, আপনি নতুন করে কোম্পানি ওপেন করেন। ঠিক আছে, ইনফরমেশন সব আবার আপডেট করে দেব স্যার, ইনফরমেশন গুলো না, এগুলো নতুন করে আবার আপডেট করবেন। ফ্রিতে শিখবেন, ফ্রিতে আপনাকে একটা 30 দিনের মানে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছে, এইটুকু কষ্ট তো করাই লাগবে, তাই না? স্যার তা তো অবশ্যই। আচ্ছা, নো মোর কোশ্চেন। ওকে ভাইয়া লাস্ট ভাইয়া আমার স্ক্রিনটা শেয়ার করতাম। বলেন জয়নাল আবেদিন বলেন। জি ভাইয়া, আমি যে নতুন কোম্পানি যে খুলেছি এখানে তো পেরোলের অপশনটা দিয়েছিলাম, কিন্তু এটা ড্যাশবোর্ডে পেরোলের তো কোনো অপশন দেখা যাচ্ছে না, এমপ্লয়িজ লেখা আছে একটা। পেরোল নাই না? আপনি কি ইউকে সাইট থেকে করেছিলেন? না, তাহলে পেরোল আসবে না। জি, ইউকে সাইট থেকে করলে আসবে, আদারওয়াইজ আসবে না। আচ্ছা, আগেরটা তো ছিল, আগেরটা ইউকে থেকে করছি। তাহলে এটা তো থাকবে, আপনি হয়তো স্কিপ করে গেছেন, উইদাউট পেরোল দিয়েছেন, এই জন্য আসে নাই। উইদাউট পেরোল দিলে আসবে না। আচ্ছা আপু, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি ভাইয়া পারবো। করেন তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে আপনার প্রবলেমটা দেখে সমাধান করে দিচ্ছি। করে ফেলেন তাড়াতাড়ি। হ্যালো ভাইয়া, বলেন। আমি নতুন কোম্পানি ওপেন করেছি, কিন্তু ওইখানে ওই জার্নালের ইম্পোর্ট করা অপশনটা ওইখানে পাচ্ছি না ভাই, তাহলে এখন কি করব? ইম্পোর্ট করার অপশন পাচ্ছেন না কারণ আপনি ইউকে সাইট থেকে করেন নাই, ওই জন্য পান নাই। আমি বলেছিলাম যে ইউকে সাইট থেকে কোম্পানি ওপেন করতে হবে, বুঝতে পারছেন? জি ভাই, তাহলে ভাই নতুন করে কি আরেকটা কোম্পানি ওপেন করব? হ্যাঁ করবেন, কিন্তু ইউকে সাইট থেকে করবেন। ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি প্রথম ক্লাসের ভিডিওটা ফলো করেন, দেখবেন ইউকে সাইট থেকে করা হয়েছে। হ্যাঁ দেখা যাচ্ছে আপু, দেখা যাচ্ছে। আপনি যান দেখি, আপনি আগে ইয়েতে যান, হ্যাঁ রিসিভ পেমেন্টে যান, দেখি আগে করে কি। জি ভাইয়া যাচ্ছি। কাস্টমারের নাম কি? লুনা বেকার। হ্যাঁ লুনা বেকারে যান। আপনি ডিরেক্টলি কাস্টমারে যান আপু, ওই যে ডিরেক্টলি কাস্টমারে যান, এখানে খোঁজার চাইতে কাস্টমারে যান। হ্যাঁ এখানে দেখেন লুনা বেকারে ক্লিক করেন। নামটা এখানে তো আসতেছে না। নাম কি সঠিক করে বলেন, নামটা ভুল বলতেছেন।
আসতেছে না ভাইয়া। নাই তো আমি আসবে কেমনে? ইনভয়েস তো ক্রিয়েট হয়েছে। কোথায় ইনভয়েস? এই যে এখানে। কোথায়? এটা কি ক্লিক করেন, এটা ক্লিক করেন। এটা তো ডিউ নাই, আসবে কেমনে? কই ডিউ? ডিউ আছে এখানে? কোথায় ডিউ? ভাই আমি তো ব্যাংক থেকে পেমেন্টও করেছিলাম, একটা চেকে একটা ক্যাশে। এটা তো আপু ডিউ নাই, পেইড তো, ফুল পেইড। এই যে ব্যালেন্স ডিউ 0। আপনি আগে ওটা আবার করেন, এটা আপনার হচ্ছে ডিউ তো নাই, তাহলে কিভাবে আসবে? সেই দিন মানে আমি যখন করেছি তখন ছিল ভাইয়া, সরি আমি দেখাতে পাচ্ছি না। আচ্ছা আপনি এটাকে আবার শুরু থেকে করেন, আমার ওই শীট দেখে দেখে শুরু থেকে করেন, আশা করি এটার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? জি 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 ওকে, আপনি স্টপ করে দেন। ওকে, সবাই একটু দেখি, আমরা আজকে ব্যাংক রিকনসিলিয়েশন করব। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং কোনো কথা বলবেন না। আসো 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 ইনার। দেখেন, আমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে কোম্পানিটা ওপেন করে নিলাম, করার পরে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করব। প্রথমে আমরা একটু জেনে নিব যে ব্যাংক রিকনসিলিয়েশন আসলে কি। দেখেন, খুব শান্ত মাথায় চিন্তা করবেন। ব্যাংক রিকনসিলিয়েশন হচ্ছে প্রত্যেকটা কোম্পানি একটা ব্যাংক রেজিস্টার মেইনটেইন করে, যেই রেজিস্টার ম্যানুয়ালি কোম্পানির অ্যাকাউন্টেন্ট অথবা বুককিপার অথবা মালিক নিজে মেইনটেইন করে। ঠিক কোম্পানির পক্ষ হয়ে ব্যাংক একটা অ্যাকাউন্ট মেইনটেইন করে, ঠিক আছে, যেটাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট। সো নির্দিষ্ট ডেটে, মনে রাখবেন যখন রিকনসিলিয়েশনের কথা আসবে তখন ক্লোজিং ডেট এবং ক্লোজিং ব্যালেন্স এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে নির্দিষ্ট একটা ডেটে নির্দিষ্ট নির্দিষ্ট ডেটে ব্যাংক এবং ব্যাংক রেজিস্টার এবং ব্যাংক স্টেটমেন্ট এই দুইটাকে সমন্বয় করাকেই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন বলা হয়ে থাকে। এখন ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলে অনেক সময়ই দেখা যায় যে আমরা যদি মাসের শেষ তারিখে ডেট দিয়ে রিকনসিলিয়েশন করতে চাই, তাহলে ব্যাংকের একটা ব্যালেন্স থাকে আর ব্যাংক রেজিস্টারের একটা ব্যালেন্স থাকে। এখন এটা কেন থাকে, রিজনগুলো কি? ধরেন কি কি কারণে গরমিল হইতে পারে। গরমিল হওয়ার পিছনে এখানে কয়েকটা রিজন আমি মেনশন করেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক, ব্যাংক সার্ভিস চার্জ, চেক প্রিন্টিং চার্জ, এরপর ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক ডিরেক্টলি বাই দ্য থার্ড পার্টি, ডিজনার চেক, আর হচ্ছে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। তাহলে এই যে রিজন, এগুলো কমন রিজন। এমন হতে পারে আপনি একটা চেক ইস্যু করছেন কিন্তু আপনার সাপ্লায়ার নির্দিষ্ট ডেটে ব্যাংক থেকে টাকাটা তুলে নেয়। যদি না নেয় তাহলে আপনার ওই ব্যাংকে টাকা বেশি আছে। তারপরে ধরেন ব্যাংক আপনার অ্যাকাউন্ট মেইনটেইন করার জন্য একটা সার্ভিস চার্জ কাটে, যেটা কখনোই কোনো গ্রাহককে জিজ্ঞেস করে না, ডিরেক্টলি তারা অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। এরপরে আসেন হচ্ছে চেক প্রিন্টিং করলে সেটার জন্য একটা চার্জ কাটে। কোনো কাস্টমার ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিলে, অথবা কোনো চেক ডিজনার হলে, ঠিক আছে, অথবা এখানে আমার কোনো ব্যাংক ডিপোজিট হলে। এই হচ্ছে মোটামুটি বিষয়। এবার আসেন হচ্ছে আমরা এটাকে কিভাবে সেটেল ডাউন, মানে অর্থাৎ শুরুটা করবো কিভাবে।
দেখেন, শুরু করার জন্য অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো সবসময় ফলো করবেন এবং এই স্টেপ ফলো করে আপনি যে কোনো ব্যাংকের রিকনসিলিয়েশন করতে পারবেন। প্রথমত আমরা যখনই কোনো ব্যাংকের স্টেটমেন্ট রিকনসিলিয়েশন করার দায়িত্ব পাবো তখনই চার্ট অফ অ্যাকাউন্টে আমরা যাব। চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আমরা দেখবো যে ব্যাংকের স্টেটমেন্টটা আমরা পেয়েছি সেই ব্যাংকের নাম, কুইক বুকস অথবা জিরো সেখানে আছে কিনা। শুধু থাকলেই হবে না, ওপেনিং ব্যালেন্স ঠিক থাকতে হবে। তারপরে ধরেন পিডিএফ টু সিএসবি, যদি পিডিএফ এ কোনো স্টেটমেন্ট পান তাহলে সিএসবি তে কনভার্ট করতে হবে, করে আপনি ব্যাংক ফিডে গিয়ে ম্যানুয়ালি আপলোড করবেন। এরপরে আপনি ক্যাটাগরি করবেন, ক্লিন আপ করবেন, ক্যাচ আপ করবেন, এরপরে রিকনসাইল করবেন। এই হচ্ছে মোটামুটি 6টা স্টেপ। এখন ব্যাংক ট্রানজেকশন গুলো রেকর্ড করার ক্ষেত্রে 2টা পদ্ধতি মেইনটেইন করা হয়। একটা হচ্ছে ধরেন ব্যাংক কানেক্ট করা, আর একটা হচ্ছে ম্যানুয়াল ইম্পোর্ট করা। যদি ব্যাংক কুইক বুকসের সাথে কানেক্ট করা থাকে অটোমেটিক্যালি কুইক বুকসের ট্রানজেকশন গুলো ব্যাংক থেকে চলে আসে, তখন আমার যে কাজগুলো করতে হবে না, এই প্রথম 4টা স্টেপ আমার করতে হবে না, কিন্তু ওপেনিং ব্যালেন্সটা আমাকে চেক করতে হবে যে এই ব্যালেন্সটা যেটা আমার পিডিএফ এ আছে সেই ব্যালেন্সটাই আমার কুইক বুকসে এন্ট্রি করা ছিল কিনা এটা অবশ্যই আমাকে চেক করে দেখতে হবে। আর ইম্পোর্ট করা লাগবে না, সিএসবি তে কনভার্টও করা লাগবে না। আমরা 5 নাম্বার থেকে শুরু করব। আর যদি আমাদেরকে সরাসরি কোনো ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ইন্টিগ্রেশন করার না থাকে, যেহেতু ইন্টিগ্রেশন করতে কোনো টাকা লাগে না, কোনো মানে ইউএসএ, ইউকের অথবা কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশের যারা ক্লায়েন্ট তারা চাইলে ফ্রি অফ কস্টে কুইকবুকসের সাথে আপনার ব্যাংক কানেক্ট করতে পারে, যার কারণে অধিকাংশ ক্ষেত্রেই কানেক্ট করা থাকে। ঠিক আছে, ক্ষেত্র বিশেষে কানেক্ট করা থাকে না, তখন আমাদেরকে কি করতে হয়, এই উপরের 4টা প্রসেস মেইনটেইন করে এরপর হচ্ছে আমরা ক্যাটাগরি এবং রিকনসাইলটা করি। এখন দেখেন, আমরা একদমই 1 নাম্বার থেকে শুরু করব। আমি যদি 1 নাম্বার থেকে 6 নাম্বারের সবগুলো স্টেপ পারি, তাহলে আমাকে যদি 4 নাম্বার স্টেপ বা 5 নাম্বার স্টেপ থেকে শুরু করতে হয় সেটা আমার জন্য ভেরি সিম্পল ব্যাপার। ঠিক আছে, সো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম থেকে যদি শুরু করি তাহলে আমাকে প্রথমে আগে ব্যাংক স্টেটমেন্ট খুঁজে বের করতে হবে যে আমার ব্যাংক স্টেটমেন্টটা কোথায় আছে বা কি আছে। আমার এখানে ব্যাংক অফ আমেরিকা এবং ওয়েলস ফার্গো 2টা ব্যাংক আছে। এখানে দেখেন 3 মাসের 3টা স্টেটমেন্ট আছে, আর এখানে আছে 4 মাসের 4টা স্টেটমেন্ট। আমাদের হোমওয়ার্ক এই 2টাই থাকবে। আমি এখান থেকে ধরেন ব্যাংক অফ আমেরিকা এই স্টেটমেন্টটা আমি আপনাদেরকে করে দেখাবো। মনে রাখবেন, ব্যাংক স্টেটমেন্ট মানে আজকে এখন যে ক্লাসটা করবেন এই ক্লাসের উপর ভিত্তি করে সবচাইতে বেশি আপনি কাজ পাবেন। ইন্টারন্যাশনাল মার্কেট বা লোকাল মার্কেট যেখানেই যান না কেন, এই কুইক বুকসের রিকনসিলিয়েশনের উপরে সবচেয়ে বেশি কাজ থাকে। এখন এই ব্যাংক স্টেটমেন্ট, এক একটা ব্যাংকের স্টেটমেন্ট এক এক রকম। আপনি মোটামুটি 10, 15, 20টা ব্যাংকের যদি স্টেটমেন্ট মোটামুটি রিকনসাইল করতে পারেন, আপনার জন্য পৃথিবীর যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট দিলেও আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা প্রথম ব্যাংক অফ আমেরিকা থেকে শুরু করি, কারণ ব্যাংক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, তারপরে ধরেন হচ্ছে সিজ ব্যাংক, তারপরে মেট্রো ব্যাংক, হ্যাঁ, এইগুলো ব্যাংকের পপুলারিটি সবচেয়ে বেশি, এই ব্যাংকগুলো সবচেয়ে বেশি আমাদের কাজ করতে হয়। আসলে আমরা এই স্টেটমেন্টটা পিডিএফ এ পেয়েছি, এটা আমরা এই পিডিএফ এ কিন্তু ডাউনলোড মানে ইম্পোর্ট করতে পারবো না। এটাকে আমরা কনভার্ট করে তারপর হচ্ছে সিএসবি তে নিয়ে এরপরে ব্যাংক ফিডে গিয়ে যেটা তারা অ্যালাউ করে সেই অনুযায়ী আমরা ইম্পোর্ট করব। এখন এখানে দেখেন আমাদেরকে কি কি জিনিস জানতে হবে। অ্যাজ এ বুককিপার হিসেবে বা অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি যেটা করব, আমার প্রথমে প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্টের অ্যাকাউন্ট সামারি যেটা সেটা আমরা আগে নিব এবং অ্যাকাউন্ট নেম নাম্বারটা এখানে দেওয়া আছে, এটা আমরা মিলাবো অবশ্যই। এখন অ্যাকাউন্ট সামারিতে কি কি আছে, সামারিতে থাকবে হচ্ছে বিগিনিং ব্যালেন্স, সামারিতে থাকবে এন্ডিং ব্যালেন্স, সামারিতে থাকবে টোটাল ডিপোজিট, টোটাল উইথড্র, এছাড়াও চেক এবং সার্ভিস
চার্জ বা ফি যদি থাকে সেগুলো আমরা এখানে এন্ট্রি করব। এইবার আসেন আমরা প্রথমে সামারিটা দেখে নিলাম, ডিটেলসে আসি। এই হচ্ছে ডিটেল। ডিটেলের এখানে কোনো ব্যাংকে ডিপোজিট এবং পেমেন্ট এট এ টাইমে থাকে, কোনো ব্যাংকে আলাদা থাকে। যেমন এই ব্যাংকে ডিপোজিট এবং আদার ক্রেডিট এটা আলাদাভাবে দেওয়া, দেখেন এই যে আলাদাভাবে এগুলো সব ডিপোজিট। টোটাল ডিপোজিট কত দেখেন, এই যে টোটাল ডিপোজিট অ্যান্ড আদার ক্রেডিট 3671.58 এবং দেখেন এই যে টোটাল ডিপোজিট দেখেন এই যে 3671.58 এবং এখানে দেখেন ডিপোজিট কতগুলো আছে, 22টা। আপনি কাউন্ট করে দেখতে পারেন এখানে কয়টা আছে, 22টাই পাবেন। তারপরে আসেন হচ্ছে পেমেন্ট, উইথড্র বা আদার ডেবিট, এখানে কয়টা আছে দেখেন 1 2 3 4 5 6টা। এখানে দেখেন সামারিতে কি আছে, এই যে উইথড্র 6টা আছে এবং টোটাল কত উইথড্র 4281.31 4281.31। এই হচ্ছে টোটাল এখানকার উইথড্র। এইবার আসেন আমরা আর নিচে যেগুলো আছে এগুলো আমার দরকার নেই, ডেইলি ব্যালেন্স কত ছিল না ছিল এটা আমার হেডেক না। তাহলে আমাদের হেডেক কি, সামারি আর ডিটেলস। এখানে এইটা আমরা একটু সমাধান করব। তো আমরা এখানে মোটামুটি স্টেটমেন্টটা জানলাম, করলাম। এখন এখানে যে বিষয়টা হবে খেয়াল করেন, আমাদের যারা অ্যাকাউন্টেন্ট তারা কি করবে, এখানে যে ট্রানজাকশনগুলো হয়েছে এগুলো নিশ্চয়ই সে আগে থেকে কাজ করে নিবে। আমরা এইটা একটু ফলো করি, দেখেন খেয়াল করেন আমরা এখানে বলছি যে প্রথমে আমরা এই চার্ট অফ অ্যাকাউন্ট চেক করব ব্যাংক ইয়াতে গিয়ে, কোম্পানিতে গিয়ে। তাহলে এই হচ্ছে আমার ট্রানজাকশন। এখানে গিয়ে আমি চার্ট অফ অ্যাকাউন্ট এখানে গিয়ে লিখবো ব্যাংক অফ আমেরিকা নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা আমি দেখবো, ব্যাংক অফ আমেরিকা। এখানে চার্ট অফ অ্যাকাউন্ট আছে 9608 9608। আচ্ছা এটা অলরেডি করা আছে। আচ্ছা আমরা যেটা করব, ধরেন এটা করা থাক, অসুবিধা নাই। এটা জানুয়ারি আছে, আমরা ফেব্রুয়ারিটা খেয়াল করেন, ফেব্রুয়ারি ধরেন 1 মাসেরটা করা আছে, আপনি পরের মাসেরটা করবেন। এইবার আসেন হচ্ছে এখানে দেখেন ওপেনিং কত, আমি দেখলাম যে আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, যে ব্যাংক অফ আমেরিকা অলরেডি ক্রিয়েট করা আছে। তাহলে করা যদি থাকে তাহলে আমি দেখব যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যে ওপেনিং ব্যালেন্সটা ছিল সেটা আমার ওখানে আছে কিনা। এটা দেখার জন্য, চেক করার জন্য আপনি কি করবেন, এই যে অ্যাকাউন্ট হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে গিয়ে এই যে রিকনসাইলে যাবেন, রিকনসাইলে গিয়ে এখানে ব্যালেন্স আগে চেক করে নেবেন। এই দেখেন জানুয়ারি মাস করা আছে, তার মানে ক্লায়েন্ট আপনাকে বলছে যে পরের মাসগুলো করতে, এটা সে আগেই করে রেখেছে। তাহলে আমরা কি করলাম, এখানে দুইটা কাজ হলো আমাদের। প্রথমত দেখলাম যে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, এটা আছে, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে কিনা, আছে, এবং সেটা সঠিক কিনা সেটা আমরা জাস্টিফাই করে নিলাম যে আমাদের ওপেনিং ব্যালেন্স এবং চার্ট অফ অ্যাকাউন্ট দুটোই ক্রিয়েট করা আছে। এইবার আসেন আমরা বাকি কাজগুলো করব। বাকি কাজগুলো করার ক্ষেত্রে এখানে কিছু কিছু জিনিস হয়তো বা আপনি আগেই আপনার যিনি ক্লায়েন্ট সে ধরেন এন্ট্রি করে ফেলেছেন। ধরেন আমি যে এখানে বলছে কত 2/14/23, খেয়াল করেন এখানে ধরেন আমি সেলস রিসিট করব, দেখেন সেলস রিসিটে যাব, এই দেখেন সেলস রিসিটে গিয়ে এটা ধরেন অ্যামাজন, এখানে এসে ডেসক্রিপশনে এটা লিখলাম আর এখানে লিখলাম হচ্ছে অ্যামাজন সেল, অ্যামাজন এখানে সার্ভিস, এখানে ধরেন অনেকগুলো প্রোডাক্ট আছে, যে কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করছেন অ্যামাজনের মাধ্যমে।
ঠিক আছে? ধরেন এটা আপনি অ্যামাজনের মাধ্যমে সেল করছেন, এটা ডেসক্রিপশন দিলাম, এটা দিলাম 1, এখানে দিলাম কত টাকা আছে, 1100 এত, খেয়াল করো, এটা দিলাম 1100 এত, ভ্যাট দিলাম নো ভ্যাট, এক্সাম্পটেড, এখানে লিখলাম হচ্ছে অ্যামাজন। ডেট কত? ডেট হচ্ছে 4/2/23। পেমেন্ট মেথড দিলাম ডিরেক্ট ডেবিট 7। এটা গেল। আবার ধরেন এখানে এগুলো কিন্তু নরমালি আপনার যারা মানে ক্লায়েন্ট থাকবে, তার অ্যাকাউন্টেন্ট থাকলে সে কিন্তু এই সেলগুলো আগেই করবে, এবং কিছু এন্ট্রি তার কিন্তু রেজিস্টারে থাকবে। এরপরে ধরেন এখানে আরেকটা নেই, আচ্ছা এখানে ধরেন একটা ইনভয়েস করি আমি, এটা ধরেন ইনভয়েস করি। এখন ভাইয়া আপনি দেখাচ্ছেন যে যদি এন্ট্রি করা থাকে দেন আমরা কিভাবে রিকনসাইল করব, তাই তো ভাইয়া? রাইট। यस, একদম প্লেন রিকনসাইল দেখাইলে তো আসলে অনেক কিছু বুঝতে পারবেন না। জি, অনেক কিছু মনে হবে যে এত ইজি, কিন্তু বিষয়গুলো এত ইজিও না, এত কঠিনও না। দেখেন আমি জিনিসটা দেখাচ্ছি, কিছু এন্ট্রি আছে কিছু নাই, এটা হচ্ছে মেইন বিষয়, মনে রাখবেন। এরপরে আসেন হচ্ছে ধরেন এখানে আমরা ডেসক্রিপশন লিখলাম শপিফাই লিখলাম, শপিফাই। আচ্ছা ডেট কত ছিল এখানে? আচ্ছা এই ডেট হচ্ছে 2/22, তো আমি এই ডেটটা ধরে নিচ্ছি হলো ধরেন 2/20 আমি একটা ইনভয়েস করব। এখানে আপনি অটো ক্লাব সেল করেছেন, এইটা ধরেন 10টা সেল করেছেন, 10টার দাম কত আসে? $3000। 7 দেখেন। এবার আসেন এই ব্যক্তির কাছ থেকে টাকা পাইছেন কত? 268 পয়েন্ট সামথিং। তাহলে আসেন ওই ইনভয়েসটাকে আমরা রিসিভ পেমেন্ট দেখাই। দেখেন মাত্র যেটা করছি সেটা হচ্ছে 1049। এখান থেকে আপনি রিসিভ পেমেন্ট দেখেন, রিসিভ পেমেন্ট দেখাবেন। ধরেন আপনার ডিরেক্ট ডেবিট ব্যাংক অফ আমেরিকার মাধ্যমে টাকাটা পাইছেন, পুরোটা পান নাই, পাইছেন ধরেন 269.68, এখানে পাইছেন ধরেন 2/21। আপনি এটাকে 7 ক্লোজ করে দেন, তাহলে মোটামুটি রিসিভ আমি 2টা পেলাম। এরপর এখানে দেখেন পেমেন্টও কিন্তু অনেকগুলো আছে, পেমেন্টগুলোতে আমরা একটু যাই। এখানে ধরেন এর একটা পেমেন্ট আছে বিল পেমেন্ট। আচ্ছা বিল পেমেন্ট যদি হয় 1389 সামথিং, তাহলে আমি একটা বিল ক্রিয়েট করি আগে। দেখেন আমরা এখানে কি একটা বিল ক্রিয়েট করব, সরি বড় ফিগারগুলো নিলাম, ছোটগুলো নিলাম। নরমালি বড় যে ফিগারগুলো থাকে এইগুলো অনেক ক্ষেত্রেই এন্ট্রি দেওয়া থাকে 2/21, তো আচ্ছা 2/21 ঠিক আছে, বড় ফিগারগুলোই নিলাম।
10, এটা ধরলাম হচ্ছে 20, এটা ধরলাম হচ্ছে 5। এরপরে আসেন এটা বিল ক্রিয়েট করে নিলাম আগে, একটা নাম্বার দিই, ডেসক্রিপশনে গিয়ে, আচ্ছা ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নিই। আচ্ছা ডেসক্রিপশন আপাতত লাগবে না, যেটা ছিল আগেরটা কি থাক। আপনি বিল ক্রিয়েট করতেছি, পেমেন্ট তো পরে দেখাবো। দেখেন 7 ক্লোজ দিই, 7 ক্লোজ দেওয়ার পরে এখন এটার বিল ক্রিয়েট আমরা হচ্ছে দেখাবো। বিলে যাই, এই হচ্ছে আমাদের বিল। পেমেন্ট আমরা অলরেডি করেছি 1338.04, এটা আমরা হচ্ছে পেমেন্ট দেখাবো। এই যে মেক পেমেন্টে যাব, মেক পেমেন্টে গিয়ে এই ব্যাংক ঠিক আছে, তারপরে এখানে আসেন হচ্ছে আমরা পেমেন্ট দেখাবো, এটা বাকিটা ডিউ থাকবে, ঠিক আছে। এরপরে আসেন কত তারিখ ছিল, 21, ঠিক আছে, 7 ক্লোজ। আরেকটা আছে 500, এটা হচ্ছে ক্যাশ উইথড্র করছে ব্যাংক অফ আমেরিকা থেকে, এটিএম কার্ডের মাধ্যমে ক্যাশ উইথড্র করছে $500। আচ্ছা তাই এটাকে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা হচ্ছে একটা জার্নাল দিতে পারি। দেখেন কত তারিখে, 2/14 দিলাম, এটা দিলাম হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড 500, আর হচ্ছে ব্যাংক অফ আমেরিকা থেকে টাকা তুলছে, ব্যাংক অফ আমেরিকা লিখলাম, ব্যাংক অফ আমেরিকা 500, এখানে 500 ক্ষেত্রে যেটা লেখা আছে এইটাকে আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করব, 7 ক্লোজ দিলাম, 7 ক্লোজ। আচ্ছা এখন ধরেন, এখন আসেন আমরা মেইন কাজে আসি, কাম টু দা পয়েন্ট। আমরা রিকনসাইল করার সময় কি করতে পারি, ফার্স্টে আমরা এই স্টেটমেন্টটা পাবো, স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি টোটাল ট্রানজাকশন কতগুলো আছে। আমি এখন যেভাবে দেখাবো এভাবে কিন্তু আপনারা স্টার্টিংটা করবেন। 16 এবং 11 কত হলো, 27টা ট্রানজাকশন কিন্তু আমার এই স্টেটমেন্টে হওয়ার কথা। আপনি প্রথমে কি করলেন, প্রথমে চেক করে দেখলেন যে 1 মাসের যেটা অবচয় অলরেডি করা আছে ওইটা তো আপনি স্টেটমেন্টে গিয়ে চেক করবেন, যে ব্যাংক অফ আমেরিকা দেখলেন 31/1 মানে জানুয়ারি পর্যন্ত ক্লোজ, এবং জানুয়ারির ক্লোজিং ওপেনিং ব্যালেন্সের সাথে এটা মিলে গেছে। এইবার আসেন ব্যাংক রেজিস্টারে যান, আপনি ফেব্রুয়ারি, ভাইয়া যদি না, সরি ভাইয়া ইন্টারাপ্ট করার জন্য, যদি না মিলতো তাহলে কি করতাম ভাইয়া? না মিললে আগে ফিক্সিং করে নিতাম, ঠিক আছে। না মিললে যখন করবো ভাইয়া, কারণ আমাদের সাথে তো মিলবে না ভাই, ফিক্সিং এ পরে যাই, আগে যদি আমি ফিক্সিং এ যাই, আপনি তো ওকে 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 নরমালটাই করতে জানেন না, ফিক্সিং করবেন কিভাবে ওইটা আমি বলবো, সমস্যা নাই, আমাকে একটু সুযোগ দেন। আমরা প্রথমে ব্যালেন্সটা দেখলাম যে জানুয়ারিটা মিলে গেছে, তার মানে আমার জানুয়ারি নিয়ে আর মাথা ব্যথা নাই। ফেব্রুয়ারির ওপেনিং থেকে আমরা শুরু করব। শুরু করার সময় আপনি ধরেন এই অবস্থায় পাইছেন, একটু আগে যা করেছি এগুলো ধরেন ক্লায়েন্ট নিজেই বড় ট্রানজেকশন গুলো সে এন্ট্রি করে রেখেছে, এখন আপনাকে বলছে এইটা রিকনসাইল করে দিতে বা আপডেট করে দিতে। ওরা নরমালি এটা বলে যে আমার বুকসটা তুমি আপডেট করে দাও, ঠিক আছে। এইটাকেই ওরা হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে যে তার মানে ট্রানজেকশন গুলো যেগুলো এন্ট্রি করা নাই এন্ট্রি করে রিকনসাইল করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন আমাদের প্রথম কাজ দেখেন, প্রথম কাজটাই হবে যে আমি ব্যাংক রেজিস্টারে যাব, এইটাকে বলা হয় ব্যাংক রেজিস্টার। আমার স্টেটমেন্ট আমরা সবসময় মান্থ টু মান্থ করার চেষ্টা করব, তাহলে আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকবে খুব সহজেই। ফেব্রুয়ারির 1 থেকে 28 এই সময়ের মধ্যে ডেট দিয়ে আমি এখানে রিপোর্টটা রান করব। খেয়াল করবেন আমি ব্যাংক রেজিস্টারের পজিশনটা জানার চেষ্টা করব, বুঝবেন। আমি আগে ব্যাংক রেজিস্টারের পজিশনটা জানার চেষ্টা করব যে
আমার রেজিস্টার ঠিক আছে কিনা। দেখেন এটা হচ্ছে 28, এটা হচ্ছে ফেব্রুয়ারি 1। দেখেন দিয়ে আমি অ্যাপ্লাই করব। এবার খেয়াল করে দেখেন তো এখানে আমার কয়টা ট্রানজাকশন আছে। এখানে আছে ধরেন 1167, 500, 1338, 269, কয়টা আছে টোটাল? 4টা আছে। খেয়াল করবেন 4টা, কিন্তু আপনার এখানে আছে কয়টা? এখানে আছে কিন্তু 16 আর 11, 27টা। এবার আপনি চাইলে কি করতে পারেন, এইখান থেকে এইগুলো বাদ দিবেন, যেগুলো এখানে আছে এগুলো বাদ দিয়ে ইম্পোর্ট করতে পারেন, অথবা সবগুলো ইম্পোর্ট করে এগুলো ম্যাচ করে দিতে পারেন। ঠিক আছে, দেখেন কিভাবে করবেন আমি এইটা একটু দেখাই। এখন আমরা চলে আসছি স্টেপ নাম্বার 3-তে। পিডিএফ আছে, এটাকে আমরা সিএসভি তে কনভার্ট করব। সিএসভি তে কনভার্ট করার জন্য এই যে এই ফাইলটাকে আমরা কনভার্ট করব। এটা কনভার্ট করার জন্য অনেকগুলো কি আছে, অনেকগুলো সফটওয়্যার আছে। এর মধ্যে দেখেন ফ্রিতে করতে গেলে মানে একটা জায়গা থেকে সব সুযোগ সুবিধা আপনি পাবেন না। ঠিক আছে, যেমন এইটা দিয়ে যদি আমি করি তাহলে দেখেন ওরা আমাকে এত ভালো রেজাল্ট দিবে যে আমাকে কিছুই করতে হবে না, সব অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু এখানে আপনি একটা মেইল দিয়ে একদিনে 4 থেকে 5টা কনভার্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের একটা শর্টকাট বুদ্ধি আমি শিখিয়ে দিব। আমরা আগে এটা শেষ করি। এইটাকে প্রথমে আমি দেখেন ব্যাংক অফ আমেরিকা ফেব্রুয়ারিটা নিব, ফেব্রুয়ারিটা কনভার্ট করব। এটা কনভার্ট করে নিলে দেখেন এটা অত্যন্ত সুপার রেজাল্ট দেয়। দেখেন আমার লাগবে ডেট, ও ডেট দিয়ে দিচ্ছে, আমার লাগবে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, আমার লাগবে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে। এবার আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে দেখেন যে একদম সব আমার এইভাবেই দরকার, ওরা যেভাবে আমাকে করে দিছে আমার এইভাবেই লাগবে। এই দেখেন 27টা ট্রানজাকশনই আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এই ব্যালেন্স যেটা দেওয়া আছে, ব্যালেন্সটাকে আমরা ওপেনিং ক্লোজিং করেও মিলাইতে পারি। দেখেন দেখেন আমরা যদি এইখানে ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করি, ওপেনিং ছিল আমার 1542, এটাকে যদি আমি এখানে দেই, দিয়ে যদি আমি এইটাকে যদি অটো সাম করি তাহলে আমার যে ব্যালেন্সটা আসার কথা এটাই আমার ক্লোজিং ব্যালেন্সের সমান হবে 1851.07। দেখেন 1851.07 মিলে গেছে, অনেক সহজে মিলে গেছে। তার মানে এই অ্যাপসটা যদি বা এই সফটওয়্যারটা যদি আপনি ইউজ করেন আপনার কিন্তু বাড়তি কোনো কাজ করা লাগতেছে না। কিন্তু যদি আপনি আদার্স আরো অনেক সফটওয়্যার আছে, আরেকটা সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। এখানে দেখেন রিকনসিলেশন হেল্প, এটা দিয়েও করতে পারেন। এটা দিয়ে করতে গেলে আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এখানে মানে ব্যাংকের নাম দেওয়া আছে। দেখেন এই যে সার্ভ ইয়াতে যাবেন, সরি হোমে যাবেন, হোমে গেলে ব্যাংক স্টেটমেন্টে যাবেন, ব্যাংক স্টেটমেন্টে গিয়ে দেখেন যে ব্যাংক অফ আমেরিকা এখানে আছে। আপনি এখান থেকে এই যে দেখেন ফেব্রুয়ারিটা নেবেন, নিয়ে আপনি ওপেন করবেন, ওপেন করে এটাকে কনভার্ট করবেন, কনভার্ট করলে এটা কনভার্ট হবে। এখান থেকেও ভালো রেজাল্ট পাবেন, ডিরেক্টলি আপনাকে সব করে দিবে। এই লিঙ্কগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, এই লিঙ্কগুলো আপনারা ইউজ করবেন। আমাদের ব্যাচ নাম্বার 438। দেখেন এই দেখেন ডাউনলোড দিলাম। এই যে আমাকে বলতেছে এক্সেল এ করবেন না সিএসভি তে করবেন, ধরেন আমি সিএসভি তে করব। এইটার রেজাল্টও দেখবেন ওইটার মতোই। এই দেখেন সিএসভি আর এক্সেল এর ভিতরে পার্থক্যটা কি ভাই? জাস্ট শুধু শর্ট করে দেখুন। আচ্ছা দাঁড়ান বলতেছি। এটার ক্ষেত্রে যেটা করবেন দেখেন এই যে আপনার ডেট এবং ডেসক্রিপশন এবং দেখেন এই যে হচ্ছে অ্যামাউন্ট চলে আসছে কিন্তু। ঠিক আছে, সো আপনার কিন্তু এটা দিয়েও খুব সহজে করতে পারবেন এবং এটা আনলিমিটেড। এখানে এসে যেটা করে নিতে হবে, এখানে দেখেন লেখা আছে হচ্ছে এটাকে আপনারা জাস্ট এই যে নাম্বার আছে তো, সরি টেক্সট আছে, মানে টেক্সট মোডে আছে, এটাকে আপনি
নাম্বার করে নেবেন, এই সবগুলো একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে একসাথে করতে পারবেন। এই যে এখানে গিয়ে আপনি একসাথে করবেন, যে টেক্সট টু নাম্বার দিলে এই যে এই অপশনটা চলে যাবে, ওইটা থাকলে কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন না। ঠিক আছে, এই পাশেও ডেটটাকেও এভাবে করে নিন, কারণ এটা এখন ডেট মোডে নিতে হবে। এটা কোন মোডে আছে দেখেন, এটা আছে হচ্ছে টেক্সট মোডে। ঠিক আছে, কনভার্ট টু, হ্যাঁ দেখেন হয়ে গেছে, এটা করে নেবেন, তাহলে সেই ইম্পোর্ট নেবে। এবং এটাতেও যদি আপনি ওপেনিং ব্যালেন্সটা বসান, সরি ওপেনিং ব্যালেন্সটা ছিল কত আমার 1542.08, এই যে 1542.08, এইটাতে যদি যান তাহলে দেখেন এটারও ব্যালেন্স কিন্তু মিলবে। দেখেন এটার ব্যালেন্স কিন্তু 1867.07 মিলছে। আচ্ছা, এখানে একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আপনি একটু মিলিয়ে নিন। দেখেন নাম্বার অফ ট্রানজাকশন মিলছে কিনা, 26টা হয়েছে, একটা এখানে মিসিং আছে, এখানে হবে 27টা, এখানে কয়টা আছে 11 আর 27টা আছে, তাহলে 1151.07, 1151.07, 1151.07, এগুলো কিন্তু চেক করে মিলিয়ে নেবেন। ছিল কত 1851, এটা লিখবেন 1851, দুইটা ডিফারেন্সটা দেখেন কত 16। আচ্ছা 16 যদি হয় তাহলে এখানে আপনি যেটা করবেন, এখানে হওয়ার কথা 51 হয়ে গেছে 67, তাহলে এখানে -16 একটা এখানে আসবে, যদি -16 দেই তাহলে এটা মিলে যাবে। দেখেন -16 একটা, তাহলে এই 16 যেই অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে এখানে দেখেন একটা পেমেন্ট অবশ্যই আপনি পাবেন। উইথড্র এবং আদার ডেবিট, এই যে 16, এই যে এটা বাদ করে গেছে, দেখছেন এটা বাদ করে গেছে, এটা আপনি এখানে এসে পেস্ট করে দেন। তাহলে আমাকে কিন্তু চেক করতে হবে, চেক না করলে কিন্তু এই জিনিসটা কিন্তু ধরতে পারবেন না। লেখেন -16, এবার দেখবেন মিলে গেছে। ঠিক আছে, মিলে তারপর এটা ইম্পোর্ট করে ফেলবেন, তাহলে এটা দিয়ে আপনি করতে পারবেন খুব ভালো মতো, আর এটা দিয়েও করতে পারবেন। আচ্ছা, এখন আমরা কি করব, ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের এই 3টা কলামই লাগে, খেয়াল করবেন, ডেট লাগে, ডেসক্রিপশন লাগে, আর হচ্ছে অ্যামাউন্ট লাগে। এই 3টা কলামই আপনি ঠিক রাখবেন, এই পিডিএফ থেকে নেবেন, এরপর এটা আপনি ইম্পোর্ট করবেন। তাহলে আমাদের কনভার্টের কাজ শেষ। কনভার্ট করা হয়ে গেলে আমরা এই অপশনে যেটা বলছি যে আপলোড দ্য সিএসভি ফাইল ইনটু দ্য ব্যাংক অপশন, এবার খেয়াল করে দেখেন, আপনি চাইলে যেগুলো অলরেডি আপনার এখানে দেওয়া আছে এগুলো বাদ দিয়ে করতে পারেন। যেমন আপনি কিভাবে বাদ দিবেন, মানে ধরবেন কিভাবে, 267.69.68, এটাকে আপনি এখানে নিয়ে আসেন, এখানে এসে কন্ট্রোল এফ দেন, এফ দিয়ে এটা খুঁজে বের করেন, দেখেন এই নামে একটা ট্রানজাকশন পাওয়া গেছে। ঠিক আছে, পাওয়া গেছে। এখন এটা মিলিয়ে নিতে পারেন যে এটার সাপ্লায়ার বা আদার্স সব ঠিক আছে কিনা, শপিফাই, এখানে দেখেন শপিফাই আছে কিনা, এটা হচ্ছে আমাদের ট্রানজাকশন ছিল, এটাকে আপনি এডিট করে চেক করে দেখতে পারেন। শপিফাই, হ্যাঁ এটা দেখা যাচ্ছে শপিফাই, তার মানে এটা কিন্তু এখানে পাওয়া গেছে। এভাবে চেক করে আপনি ধরেন এটা যেহেতু আছে, আপনি চাইলে এটাকে ডাউনলোড, এটাকে আপনি কি করতে পারেন, স্কিপ করতে পারেন বা এটা ডিলিট করে ইম্পোর্ট করতে পারেন। আবার ধরেন যে আমি চাচ্ছি যে এটা সহ ইম্পোর্ট করতে, খেয়াল করেন ধরেন এটা সহ ইম্পোর্ট করব, ইম্পোর্ট এটা সহ করলে কি অসুবিধাটা হয় দেখেন, তাহলে আমরা এটা সহ ইম্পোর্ট করব। এবার আসেন এটাকে আমরা এই ট্যাবে রাখবো, তারপর ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে আসেন, রিকনসাইলে যাব, সরি আগে হ্যাঁ ব্যাংক ফিটে যাব, এটাকে বলা ব্যাংক ফিট। এখানে এসে আমরা লিংক অ্যাকাউন্টের এখানে যে ড্রপ ডাউন আপলোড ফ্রম ফাইলে যাব, আপলোড ফ্রম ফাইলে গেলে এখানে এসে ড্রপ অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিলেক্ট ফাইলে যাব, এখানে গিয়ে
আমরা এই যে ব্যাংক অফ আমেরিকা, আচ্ছা আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে আছে, এই যে দেখেন এই যে এটা করছি। আচ্ছা এইখানে এই যে ব্যাংক স্টেটমেন্ট, এটাকে আমরা হচ্ছে প্রথমে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে ও সিএসভি আর এর মধ্যে পার্থক্য বলছিলাম, এটা সরি ভুলে গেছি। এক্সেল তো চেনেনি, সিএসভি এর ফুল মিনিং হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। আচ্ছা এই সিএসভি ফাইল আর এক্সেল ফাইলের মধ্যে বেসিক কয়েকটা পার্থক্য বলি। সিএসভি ফাইলে মানে এক্সেলে আপনি যতগুলো খুশি ততগুলো শীট নিয়ে কাজ করতে পারেন, সিএসভি তেও কাজ করতে পারবেন, কিন্তু যখন সেভ দিবেন তখন আপনার শুধু এই প্রথমে একটা শীট থাকবে আর এই বাকি সব শীট অটো ডিলিট হয়ে যাবে, এগুলো থাকবে না। এটা গেল একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে আপনি এই যে এটাকে বড় করছেন, এটাকে ছোট করছেন, মানে যতটুকু যে সাইজটা আমার দরকার ওই সাইজ অনুযায়ী ঠিক আছে, বাট কোনো কারণে যদি এটাকে আপনি সেভ দেন, যেমন এটা যদি এক্সেল হইতো তাহলে আমাদের কি হইতো, এখানে এটা যেভাবে আছে ওইভাবেই থাকতো। আবার ধরেন এখানে একটা ফর্মুলা দিচ্ছেন, দেখেন ফর্মুলা দিয়ে বুঝাই, এখানে একটা ফর্মুলা দিচ্ছেন, এই ফর্মুলাটা এক্সেলে কিন্তু থাকে। তাহলে আমি যদি এটাকে সেভ দিয়ে আবার পুনরায় এই ফাইলটা ওপেন করি তখন দেখবো এই এখানে কোনো ফর্মুলা থাকবে না, তারপর এটা এই যে এই ঘরের সমান হয়ে যাবে। চাক্ষুষ প্রমাণ দেখেন, এইবার দেখেন এই যে এটাই ওপেন করে দেখেন, দেখেন ছোট হয়ে গেছে এবং এখানে দেখেন কোনো ফর্মুলা নাই। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন, তাহলে আপনি কাজ করার সময় এই জিনিসগুলো যেন না করেন। ঠিক আছে, আর এই সিএসভি ফাইলটা মূলত ইম্পোর্ট করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন সফটওয়্যারে, বিভিন্ন ওয়েব পোর্টালে। আপনি যখন কোনো বাল্ক অ্যামাউন্টের কোনো ফাইল আপনি ইম্পোর্ট করতে যাবেন তখন এই সিএসভির কোনো বিকল্প নাই। ঠিক আছে, সো এইটা শুধুমাত্র ইম্পোর্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবার আসেন আমরা এটাকে দেখেন কন্টিনিউ বাটনে ক্লিক করব, করে এখানে কোন ব্যাংকে আমরা এটা ইম্পোর্ট করব, ব্যাংক অফ আমেরিকাতে করব, কন্টিনিউ দিব। এবং এখানে দেখেন আমরা প্রথম যে রোটা সেই রোটাকে হেডার হিসেবে ধরছি, তারপরে আমরা অ্যামাউন্টের কলামকে একটা ধরেছি। আপনি চাইলে অ্যামাউন্টের কলাম দুইটা ধরতে পারেন। বলতে পারেন দুইটা কিভাবে ধরবেন, দুইটা ধরবেন হলো এই হচ্ছে আপনার অ্যামাউন্ট, এখানে কিছু আছে ডেবিট, মানে কিছু আছে প্লাস, কিছু আছে মাইনাস। যেগুলো প্লাস এগুলোকে ডিপোজিট নামে একটা কলাম করতে পারেন, আর যেগুলো মাইনাস সেগুলোকে পেমেন্ট নামে একটা কলাম করতে পারেন। তাহলে মাইনাস গুলো পেমেন্টে দিবেন আর প্লাস গুলো ডিপোজিটে দিবেন, কোনো সমস্যা নাই। তাহলেও আপনি ইম্পোর্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে বলে দিতে হবে যে আমি দুইটা কলাম ধরেছি, তাহলে এখানে আপনার দুইটা কলাম ওপেন হবে। মানি রিসিপ্টকে কি নামে ধরছেন আর মানি পেমেন্ট স্পেন্ড মানিকে কি নামে ধরেছেন। ঠিক আছে, কি নামে ধরেছেন বলতে আপনি এখানে কি নামে লিখছেন ওইটাই শো করবে, এখানকার টাইটেলটাই ওখানে শো করবে। যেহেতু আমি একটা ধরেছি ওই জন্য আমি একটা কলামই লিখলাম, লিখে আমি এখানে ডেট ফরম্যাট দিয়ে দিব। এখানে ডেট ফরম্যাটে কি ছিল, প্রথমে ছিল আমার মাস তারপরে ডেট, তাহলে আমি এখানে দিয়ে দিলাম প্রথমে মাস তারপরে ডেট। আর এখানে দেখেন ম্যাপিং হয়ে গেছে, আপনার কুইকবুকস এর ব্যাক এন্ডে এই ফিল্ডটা দেওয়া আছে, আর এটা হচ্ছে আপনার যে ফাইল সেটার ব্যাক এন্ডে এটা দেওয়া আছে। তাহলে ডেটের সাথে ডেট মিলাবেন, ডেসক্রিপশনের সাথে ডেসক্রিপশন মিলাবেন, অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট মিলাবেন। ঠিক আছে, নিচেরটা দরকার নাই। এরপর আপনি চলে আসেন কন্টিনিউ। এখানে যদি ডেট ফরম্যাট ঠিক না থাকে তাহলে কিন্তু ইম্পোর্ট হবে না। ঠিক আছে, ধরেন কোনো কারণে আপনি ভুলে দেখেন, ভুলে এখানে ধরেন আপনি দিচ্ছেন এটা দিলে এবার দেখেন ডেট ফরম্যাট, আচ্ছা ও তাও নিয়ে নিয়েছে। আচ্ছা ধরেন আমি এটা দিচ্ছি, এবার দেখেন এই দেখেন এইবার কিন্তু এগুলো নেয় নেই, তার মানে এগুলো ওই ফরম্যাটে পরে নেই, এই জন্য নেয় নেই। সো এটাকে আমাকে খেয়াল করতে হবে, আমি এখানে ডেট ফরম্যাট যেটা দিব সেটাই আমাকে এখানে দিয়ে সিলেক্ট করতে হবে। এরপরে দেখেন এখানে আমার কতগুলো ট্রানজেকশন ছিল, 27টা। আমি এটাকে প্রথমে টিক চিহ্ন দিব, দিয়ে আমি এটাকে কন্টিনিউ দিব। 27টা ট্রানজেকশন এখানে আমি ইম্পোর্ট করলাম, আগে যেই 4টা ছিল ওই 4টা সহ। আপনি রিয়েল লাইফে কাজ করতে গেলে বাদ দিয়ে করবেন, দরকার নাই এত রিস্ক নেওয়ার। বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যদি আমি করে ফেলি, বাদ দিয়ে তো করতেই পারেন, বাদ দিলে তো জাস্ট বাদ দিয়ে আপনি ইম্পোর্ট করে ফেলবেন, পরে ক্যাটাগরি করবেন, ঝামেলা শেষ। কিন্তু যদি আপনি করে ফেলেন
সেই ক্ষেত্রে এটা মানে মানে কিভাবে এটাকে সলিউশন করবেন। এবার দেখেন আমি জানি যে এগুলো অলরেডি আছে, যেমন 269 21 2 269। আপনি এটাকে প্রথমে এখানে এই পেজে আসলেন, আসার পরে প্রথমে আমরা এই পেজটা সম্পর্কে একটু ব্রিফিং করি। এটাকে বলা হয় ব্যাংক ফিট। দেখেন এই যে দেখেন এই যে ব্যাংক ফিটটা দেখতে পাচ্ছেন, এই ফিটটা অটোমেটিক্যালি এখানে একটা আপডেট বাটন থাকে, যদি ব্যাংক কানেক্ট করা থাকে জাস্ট এইখানে টিক চিহ্ন দিলেই হয়, আপডেটে অটোমেটিক্যালি এটা এইভাবে ঘুরতে থাকে ঘুরতে থাকে, ঘুরতে 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 এটা আপডেট হয়ে যায়। ঠিক আছে, এখানে বলবে যে আপডেট মোমেন্ট এগো। ঠিক আছে, তো এটা আপডেট অটোমেটিক্যালি হয়ে যাবে এবং এই সংখ্যাটা বাড়তে থাকবে। ধর আপনি আজকে আপডেট করলেন, গত 2 দিন আগে করেছিলেন, তাহলে এই মাঝখানে এই 2 দিনে যা যা ঘটনা ঘটেছে সব কিন্তু এখানে জমা হবে। ঠিক আছে, এটা আপনাকে ইম্পোর্ট করা লাগবে না, অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে। এইবার আসেন হলো যে আমরা যেহেতু ম্যানুয়ালি করেছি, তার মানে আমাকে এখানে ক্যাটাগরি করতে হবে। ক্যাটাগরি করার ক্ষেত্রে এখানে রিভিউ প্যানেল আছে, রিভিউ প্যানেলে যত ট্রানজেকশন থাকে কোনোটাই আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট ফেলবে না। আবার ধরেন ক্যাটাগরিতে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো এখানে শো করবে। যখনই আপনি হেডে এক একটা হেডে ক্যাটাগরি করে ফেলবেন, তখনই ক্যাটাগরির মধ্যে এটা শো করবে এবং তখনই এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট ফেলবে। এক্সক্লুড মানে আপনি যদি ভুল করে ট্রানজেকশন ইম্পোর্ট করে ফেলেন, সেটাকে এক্সক্লুড করতে পারেন, এটা ওয়ান কাইন্ড অফ ডিলেট। ঠিক আছে, তবে পার্মানেন্ট ডিলেট না, এখান থেকে আপনি পার্মানেন্ট ডিলেট করে দিতে পারবেন। এই হচ্ছে মোটামুটি 3টা প্যানেলের বৈশিষ্ট্য। এখানে একটা টিউটোরিয়াল আছে, দেখতে পারেন। এখানে টেকে টুল আর হচ্ছে গো টু ব্যাংক রেজিস্টার, এখানে কি আপনি ব্যাংক রেজিস্টার চেক করতে পারেন, মানে এই যে এই ব্যাংকের রেজিস্টার আপনি সরাসরি এখান থেকে ঢুকতে পারবেন। আচ্ছা, এইবার আসলে হচ্ছে আমরা যদি ক্যাটাগরি করতে চাই, তাহলে আমাদের এখানে কি কি আছে দেখেন, ডেট আছে, ডেসক্রিপশন আছে, পেই আছে, ক্যাটাগরি অর ম্যাচ, ভিএটি, স্পেন্ড মানি, রিসিভ মানি। এটা হচ্ছে ধরেন আপনার স্পেন্ড মানি মানে আপনার ব্যাংক থেকে টাকা চলে গেছে, আর রিসিভ মানি মানে আপনার ব্যাংকে টাকা ঢুকছে। এই অ্যাড মানে অ্যাকশনের এই কলামে কি কি থাকতে পারে, কয়েকটা নাম আছে। অ্যাড হচ্ছে অ্যাড থাকতে পারে, ম্যাচ থাকতে পারে, ভিউ থাকতে পারে, রেকর্ড, ট্রান্সফার থাকতে পারে। 4টা জিনিস থাকতে পারে, 4টা জিনিসের 4 ধরনের ইম্প্যাক্ট। অ্যাড মানে ক্যাটাগরি করবেন, মানে এই ট্রানজ্যাকশনটা আপনার সিস্টেমে নাই, তাহলে এটা আপনি অ্যাড করবেন। যদি এইটা আপনার সিস্টেমে মানে রেজিস্টারে আগে থেকেই থাকে, তাহলে এটাকে আপনি কি করবেন, দেখবেন এখানে অলরেডি ম্যাচ শো করবে। ঠিক আছে, জাস্ট ম্যাচ করে দিলে এটা ডাবল এন্ট্রি হবে না। আবার এখানে যদি লেখা থাকে যে ভিউ, তার মানে এই অ্যামাউন্টটা যদি 1-এর অধিক কোনো অ্যামাউন্টের সাথে ম্যাচ করে, মনে রাখবেন ম্যাচিং সাধারণত অ্যামাউন্ট মিললে তখন ম্যাচ দেখায়, শুধু অ্যামাউন্টের উপর ভিত্তি করে ম্যাচ দেখায়। সেক্ষেত্রে দেখা গেল এই সেম অ্যামাউন্ট একই মাসে 4 বার, 5 বার, 10 বারও থাকতে পারে। তো এখানে ভিউ 10 লেখা থাকবে, লিখবে যে 10 ম্যাচ ফাউন্ড, তার মানে এখানে ভিউ করো, দেখো, দেখে কোনটার সাথে এটা ম্যাচ হয় সেটাতে ম্যাচ করে দাও। ঠিক আছে, এখন আমরা যদি এখানে আসি যে এটাকে ধরেন ক্লিক করলাম, করার পর এখানে দেখেন কি কি আছে। ক্যাটাগরি বললাম যে ক্যাটাগরি করা মানে অ্যাড করা, যেটা এই ট্রানজেকশন যদি আপনার সিস্টেমে অ্যাড করা না থাকে আপনি ক্যাটাগরি করবেন। ম্যাচ মানে হচ্ছে আগে থেকে রেকর্ড করা আছে, আপনি ইম্পোর্ট করেছেন সেম জিনিসটা আবারও, তাহলে ম্যাচে গিয়ে ম্যাচ করিয়ে দিলে এটা ডাবল এন্ট্রি হবে না। আর এটাকে হচ্ছে রেকর্ড অ্যাজ ট্রান্সফার, মানে হলো যদি এই টাকাটা অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করা হয় অথবা অন্য কোনো ব্যাংক থেকে আসে, তাহলেই আপনার রেকর্ড অ্যাজ ট্রান্সফার কথাটা এখানে লেখা থাকবে এবং সেই অনুযায়ী আমরা ক্যাটাগরি করব। আচ্ছা, এখানে দেখেন আমাদের সিস্টেম অনুযায়ী আমি যদি এখানে আসি 269, এটা অলরেডি আমার কিন্তু এখানে এন্ট্রি করা আছে 221, কিন্তু এটা সামহাউ এখানে এটা কি হয় নাই, ম্যাচ হয় নাই। নরমালি যেটা আমার ম্যাচ হওয়ার কথা, দেখেন এটা অলরেডি আমার কিন্তু রেকর্ড করা আছে, ম্যাচ হওয়ার কথা। যদি না হয় আপনি ফাইন ম্যাচে যাবেন, ফাইন ম্যাচে গিয়ে খুঁজে বের করে ম্যাচ করে দিবেন, এই দেখেন চলে আসছে, এটাকে আপনি জাস্ট ম্যাচ করে দিবেন। এইবার দেখেন এখানে 4 ছিল
4ই থাকবে। দেখেন এবার আসেন এটাকে এখানে ক্লিক করেন, দেখেন 4 ছিল 4ই থাকবে, ঠিক আছে। এইবার খেয়াল করে দেখেন কোনো কারণে এই যে 14/2 আসেন, এই দেখেন 14/2 500, এটা কিন্তু আমার ম্যাচ হওয়ার কথা কিন্তু ম্যাচ হয় নাই। আমি এটাকে ম্যাচ না করে ক্যাটাগরি করে দেবো। দেখেন তাহলে আমরা ম্যাচ বুঝেছি, ক্যাটাগরি বুঝেছি, রেকর্ড অ্যাজ ট্রান্সফার বুঝেছি, রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট বুঝি নাই। রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট হচ্ছে, রেকর্ড অ্যাজ ট্রান্সফার মানে হচ্ছে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাওয়া, আর রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড মানে হচ্ছে এক ব্যাংক থেকে আরেক ক্রেডিট কার্ডে যাওয়া অথবা আরেক ক্রেডিট কার্ড থেকে ব্যাংকে আসা। ব্যাংক এবং ক্রেডিট কার্ডের সম্পর্ক যদি থাকে তাহলে রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড দিবেন, আর ব্যাংক টু ব্যাংক সম্পর্ক থাকলে রেকর্ড অ্যাজ ট্রান্সফার দিবেন। এখানে খেয়াল করেন যেই ভুলটা আমরা করতেই পারি, আমি হয়তো বা এই জিনিসটা বুঝি নাই, আমি কি করেছি, আমার এখানে সাধারণত ম্যাচ আসার কথা এখানে আসে নাই, আমি এটা ম্যাচ না করে অ্যাড করে দিয়েছি, কারণ ডিরেক্টরস কারেন্ট অ্যাকাউন্ট নামে এটা ক্যাটাগরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে কি করব, জাস্ট ভিএটি দিয়ে এটাকে আমি দেখেন এই দেখেন অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে এইবার খেয়াল করে দেখেন তো এইখানে আসেন, এটা কিন্তু ডাবল হয়ে যাবে, খেয়াল করেন এই দেখেন এটা কিন্তু ডাবল হয়ে গেছে, এই যে 500 এই যে 500 দুটো কিন্তু একই ট্রানজাকশন, ঠিক আছে, এটা কিন্তু 500 হয়ে গেছে। আচ্ছা এইটার মানে কাজটা পরে করব। এইবার আসেন তাহলে আমরা বাকি যেগুলো আছে ম্যাচ, এটা ম্যাচ করে দেখাই। 1338, তাহলে 1338 এটা আমার ডেট কত তারিখ, 21/2। অনেক সময় ম্যাচ কিন্তু শো করবে না, আমাকে কনফার্ম করে ম্যাচ করে নিতে হবে। 1338 কত ডেট ছিল হচ্ছে এটা 2/21/2023। ভাইয়া আমরা যদি ইনপুট করার আগেই যদি আমরা ডুপ্লিকেট ট্রানজাকশন গুলো বাদ দিয়ে দিতাম তাহলে আমরা এখন আর ম্যাচ করতাম না, এখন আমরা শুধু ক্যাটাগরাইজ করতাম, তাই কি ভাইয়া? রাইট, কারণ আমার তো এটা নাই, ওইটা তো বললাম যে যদি আমি তো এখানে ধরে ফেলেছি যে কয়েকটা আমার আছে, তাহলে এইগুলো আমি এখান থেকে বাদ দিয়েই করবো, এই যে এখান থেকে বাদ দিয়ে বাকিগুলো ইম্পোর্ট করব, তখন আর আমার ম্যাচিং করার কোনো সুযোগ দরকার নেই, ঠিক আছে। আমি তো জেনেই করতেছি, তাহলে দেখেন এটাও আমার ম্যাচ হয়ে গেল। এরপরে আরেকটা কি আছে 500, তো একটু ঝামেলায়, এটা সমাধান পরে করব। 1167 4/2 1167 4/2 4/2। আচ্ছা 1167 এখানে এই যে 1167, আচ্ছা 14/2, এটাকে আমরা ম্যাচে যাব, ম্যাচ করে দেখেন এটার সাথে আছে দেখে ম্যাচ করতেছে, কিন্তু যদি আমি অন্য কোনো একটাতে যাই, দেখেন যেমন এটাতে যাই, এটা দেখেন আমি ফাইন এটা ম্যাচ দেই, এবার দেখেন এটার সাথে কিন্তু কোনোটা মানে কয়েকটা আসছে, কিন্তু এটার সাথে এটা ম্যাচ হবে কিনা সেটা একটা ব্যাপার। দেখেন এখানে বলছে 106, ঠিক আছে, এটার এখানে লেখা আছে সাপ্লায়ারের নাম দেওয়া আছে এবং এটার সাথে দেখেন এটা মিলে না, তার মানে এটার সাথে ম্যাচ হবে না, ঠিক আছে। সো ম্যাচ যেহেতু হবে না আমি এটাকে কি করব, কেটে দিব। সো ম্যাচ করলে আপনি অ্যামাউন্ট এবং ডেসক্রিপশন দেখে আপনি খুঁজে বের করতে পারবেন যে এটা ট্রানজাকশন ওইটা হবে কিনা। এরপরে আসেন হচ্ছে আমরা এইগুলো ক্যাটাগরি করব। দেখেন মোটামুটি আমি বুঝলাম ম্যাচিংটা কিভাবে করতে হয়, এখন আমরা ক্যাটাগরি করার শর্টকাট কিছু টেকনিক খুঁজি। মানি ইন গুলোকে আমরা আলাদা করলাম আগে। এখানে মানি ইনের মধ্যে দেখেন অনেকগুলো আছে, এটা হচ্ছে রিফান্ড বলতেছে আর বাকিগুলো সেল বলতেছে। নর্মালি আপনারা এই নামগুলো একটু খুঁজে খুঁজে বের করে দেখবেন যে এখানে কোন কোন নামে হেড গুলো আছে। যেমন আমি যদি সেল দেই, শপিফাই হচ্ছে আমার এই কোম্পানির একটা স্টোর, ইটসে একটা স্টোর,
তারপরে ধরেন ইবে একটা স্টোর, অ্যামাজন একটা স্টোর, এইগুলোকে আমি আলাদা আলাদা নামে ক্যাটাগরি করব। ধরেন আমি শপিফাই যতগুলো আছে ততগুলোকে একসাথে টিক দিব, ঠিক আছে? একসাথে টিক দিয়ে এইগুলোকে আমি শপিফাই সেল নামে অ্যাট এ টাইমে ক্যাটাগরি করব। দেখেন ডিপোজিট দিয়ে এখানে দিব হচ্ছে শপিফাই সেল। চার্টার অ্যাকাউন্ট না থাকলে ক্রিয়েট করে নেবেন। এখানে এটাকে আপনি শপিফাই দিয়ে দেন, শপিফাই আছে কিনা, আছে, ভিএটি এক্সাম্পটেড, অ্যাপ্লাই, ডান। এরপর আসেন হচ্ছে ওয়ালমার্ট। ওয়ালমার্টও একটা স্টোর, ইটসে একটা স্টোর। তো এইভাবে আপনি যেমন ইবে এখানে একটাই আছে, তাহলে ইবে একটা থাকলে আর ই করার দরকার নেই, জাস্ট এখানে ক্লিক করে আপনি এখানে লিখে দিবেন ইবে সেল, চলে আসছে, অ্যাড দিবেন, ডান। তারপর এখানে ওয়ালমার্ট একটাই আছে, তাহলে আপনি এখানে ওয়ালমার্ট সেল দেখেন আছে কিনা, না থাকলে ক্রিয়েট করে নেবেন। জাস্ট আপনি এটার কারণ হচ্ছে যে তারা জানতে চায় যে আমার যে স্টোরগুলো আছে সেই স্টোরগুলো কোন স্টোর থেকে কত সেল আসতেছে, ঠিক আছে? ওয়ালমার্ট সেলস, এটা রিপোর্টে শো করবে। এরপর আসেন হচ্ছে শপিফাই। আচ্ছা, এইগুলো নর্মাল সেল, মানে এইগুলো বাদে, অর্থাৎ এই স্টোর গুলো বাদে যেগুলো আছে এগুলো সব নর্মাল সেল হিসেবে দিবেন। সবগুলো সিলেক্ট করে এইটাকে এখানে সেল দিবেন, নর্মাল সেলস দিবেন। এরপরে আসেন হচ্ছে ও আমাকে বলতেছে যে এরকম যদি এরপরে আসে আপনি কি কোনো রোল ক্রিয়েট করবা কিনা, মানে সেল নামে ক্যাটাগরি করতে চাও কিনা। ক্রিয়েট রুল দিলে এটা অটোমেটিক্যালি রুল ক্রিয়েট হয়ে যাবে। রুলের কাজ দেখবো আমরা রুল কোথায় ক্রিয়েট হয়ে থাকে। অ্যামাজন সেল, তাহলে এখানে সিলেক্ট করে আমরা অ্যামাজন দিব, প্রথমে দিব ডিপোজিট, তারপর দিব হচ্ছে অ্যামাজন সেল, সাপ্লায়ার এখানে লিখবো অ্যামাজন, এখানে লিখবো হচ্ছে এক্সাম্পটেড, অ্যাপ্লাই, অ্যাকসেপ্ট। এরপরে আসলে হচ্ছে ইটসেল। ইটসেল কিন্তু একটা ই কমার্স প্ল্যাটফর্ম। চাইলে ইটসেল লিখতে পারেন। এরপর হচ্ছে এখানে লিখলেন এক্সাম্পটেড, অ্যাপ্লাই, রুল ক্রিয়েট করতে পারেন। রুল ক্রিয়েট করলে সুবিধা কি, আমরা রুলটা কোথায় আছে যে ব্যাংক রুলে গেলে পাবো, এবং এই রুলগুলো হচ্ছে ম্যানুয়ালিও ক্রিয়েট করা যায়। 3টা রুল এখানে অলরেডি আছে। রুল থাকলে কি হবে, ওই অ্যামাজন যদি থাকে ও এখানে আপনাকে বলে দিবে যে এই যে এখানে রুল বলে দিবে, যে এখানে লেখা আসবে রুল আর এখানে লেখা আসবে অ্যামাজন, অ্যামাজন সেল, সরি অ্যামাজন সেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ডিপোজিট সবগুলো শেষ। এখন আসেন পেমেন্ট। পেমেন্টের এখানে আমরা যদি দেখি, পেমেন্টের এখানে ওরা অলরেডি আমাকে সাজেশন দিছে যে এই ক্যাটাগরিগুলো কি হইতে পারে। ক্যাটাগরিগুলো হতে পারে প্রিন্টিং এন্ড স্টেশনারি, প্রিন্টিং এন্ড স্টেশনারি এগুলো দিছে না। আচ্ছা, আমরা ক্যাটাগরি করার ক্ষেত্রে যেমন এটা কি বলছে, এটা বলছে হচ্ছে অনলাইন ব্যাংকিং পেমেন্ট। অনলাইন ব্যাংকিং পেমেন্টের মাধ্যমে তারা $500 পেমেন্ট করেছে। এখানে কাকে পেমেন্ট দিয়েছে স্পেসিফিক কারোর নাম উল্লেখ নাই। এইটার ব্যাপারে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে, কারণ অনলাইন পেমেন্ট তো অনেক হতে পারে, আমরা তো অনেক অনলাইন পেমেন্ট করি ডে বাই ডে, প্রচুর অনলাইন পেমেন্ট করি। আপনি ক্লায়েন্টকে বলবেন যে এই পেমেন্টটা তুমি কাকে করেছো, কেন করেছো, এটা তার কাছ থেকে তথ্য নিয়ে আপনি ক্যাটাগরি করবেন। ক্যাটাগরি করে এটাকে জাস্ট যে নামে হবে সেই নামে দিবেন। আমি এটাকে ধরলাম সাপ্লাইজ অ্যান্ড ম্যাটেরিয়াল, ঠিক আছে? যে নামে হবে সেই নামে ক্যাটাগরি করে এটাকে দিয়ে দিবেন। আর যদি এটা না বুঝেন বা ক্লায়েন্টের কাছ থেকে যদি কোনো তথ্য আপনি না পান, সেই ক্ষেত্রে আপনি এটাকে যেটা করতে পারেন আনক্যাটাগরি এক্সপেন্স অথবা ইনকাম নামে ক্যাটাগরি করে রাখতে পারেন। পরবর্তীতে জেনে আপনি এটাকে সংশোধন করতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন
পিরিয়ড শিপমেন্ট মানে প্রি শিপমেন্ট আর কি, এরকম কিছু। এটার কারণ হচ্ছে পোস্ট করা হয়েছে, মানে এটাকে আমরা প্রিন্টিং, পোস্টেজ অ্যান্ড স্টেশনারি নামে ক্যাটাগরি করতে পারি। মনে রাখবেন এখানে ওরা যে সাজেশনগুলো দেয় 90% কিন্তু মোটামুটি কাছাকাছি, কারণ এখানে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এই সাইটগুলো থেকে যদি আপনি কুইকবুকসে অ্যাকাউন্ট খোলেন তাহলে ওরা এদের মানে এই সাইটের যে কোম্পানির যেই সাইটটা মানে এই কুইকবুকসের যে কোম্পানির যে সাইট, এখানে মোটামুটি যে এআইটা দেওয়া হয়েছে এআইটা অনেক বেশি স্ট্রং। ওরা ক্যাটাগরি 90% ঠিক করে দেয়। দেখেন মান্থলি ফি, আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন বা আপনি ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন করেন, এটার জন্য তারা মান্থলি ফি নেয়, সেটা জন্য ব্যাংক চার্জ নামে ক্যাটাগরি করছে, এটা তো আমরা জানি। দেখেন অলরেডি তারা কিন্তু করে দিয়েছে। তো এই রকমের ক্যাটাগরি তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে দিবে। আপনি নিজে কনফার্ম হওয়ার জন্য একটু করে নেবেন, চেক করে নেবেন। আর এটা দেখেন অ্যামাজন থেকে আমরা অ্যামাজনে যেমন প্রোডাক্ট সেল করতে পারি, প্রোডাক্ট কিন্তু কিনতেও পারি। তো অ্যামাজন, ইবে এই সমস্ত জায়গা থেকে যদি কোনো খরচ থাকে আপনি বেশিরভাগই সাপ্লাই অ্যান্ড ম্যাটেরিয়াল নামে ক্যাটাগরি করবেন, ঠিক আছে? তাহলে আমি সাপ্লায়ার অ্যান্ড ম্যাটেরিয়াল নামে ক্যাটাগরি করলাম, আর বাকি সবগুলো হচ্ছে পোস্টেজ অ্যান্ড কুরিয়ার নামে, যেহেতু একই কোম্পানি আমি পোস্টেজ অ্যান্ড কুরিয়ার নামে ক্যাটাগরি করে দিলাম। এটাকে দিলাম এক্সপেন্স, এটাকে দিলাম হচ্ছে প্রিন্টিং, এটাকে দিলাম হচ্ছে জিরো ভ্যাট, এরপর এটাকে আমরা অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট করলাম। তাহলে দেখেন আমার এটা কিন্তু ক্লিন। এখন আর এখানে ডিউ বলতে কিছু নাই। এখন আপনি চেক করে দেখতে পারেন যে আমাদের যেই ইয়াটা ছিল, যে গাইডলাইনটা ছিল, যে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট চেক করা, ওপেনিং ব্যালেন্স চেক করা, সিএসভি ফাইল কনভার্ট করা এবং আপলোড করলাম, তারপরে ক্যাটাগরি করলাম। এখন হচ্ছে রিকনসাইল রিপোর্ট রান করব। রিকনসাইল রিপোর্ট রান করতে গেলে আমাকে কোথায় যেতে হবে দেখেন, আমরা চলে যাব হচ্ছে গো টু ব্যাংক রেজিস্টার, রিকনসাইল। এরপর এখানে এসে আমরা যেটা করব যে এইটার যেই ক্লোজিং ব্যালেন্স, এই যে ক্লোজিং ব্যালেন্সটা আমরা এখান থেকে নিব, নিয়ে দেখেন রিপোর্ট রান করার ক্ষেত্রে ক্লোজিং ব্যালেন্সটা ইম্পর্টেন্ট আর ক্লোজিং ডেটটা ইম্পর্টেন্ট। তাহলে ব্যালেন্সটা নিলাম আর ডেটটা নিলাম। ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের দেখেন 28 তারিখ 2023, 23 ফেব্রুয়ারি 28। এরপরে স্টার্ট রিকনসাইলিং দিবেন। রিকনসাইলিং দেওয়ার পর এখানে দেখেন ডান, মিলে গেছে। এখন শুধু মিলে গেলেই হবে না, অনেক কিছু এখানে চেকিং করার ব্যাপার রয়েছে। আমরা মিলাবো ওপেনিং ব্যালেন্স, আমরা মিলাবো এন্ডিং ব্যালেন্স, আমরা মিলাবো টোটাল পেমেন্ট, আমরা মিলাবো টোটাল ডিপোজিট, ঠিক আছে? এরপরে আমরা ডিফারেন্স দেখবো, এরপরে হচ্ছে ফিনিশ নাও দিব। এবার আসেন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, এবং আরেকটা কাজ করবো, এখানে দেখেন কোনো আনচেক করা কিছু আছে কিনা। দেখেন একটা আনচেক পাওয়া গেছে। এখন নিশ্চয়ই এটাতে একটা ঝামেলা আছে, আনচেক যেটা আছে এটার ঝামেলাটা আমরা একটু পরে মিটাচ্ছি। আমরা চেক করব কিভাবে, দেখেন এখানে বলছে 16, এখানে বলছে 11। 11 হচ্ছে ডেবিট, 11 ডেবিট মানে পেমেন্ট, 16 হচ্ছে ডিপোজিট, ডিপোজিট ডান। এরপরে আমরা কি করব, আমরা ওপেনিং ক্লোজিং মিলাইলাম, ডিফারেন্স 0। আমাদের মোটামুটি আর কোনো ডাউট নাই, সব ঠিক আছে। ঠিক থাকলে আমরা এটাকে ফিনিশ নাও দিব। ফিনিশ নাও দিয়ে ডান করব। ডান করে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার এন্ডিং ব্যালেন্স 1851.07 এবং এটা ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত রিকনসাইল ডান। এইবার আসেন, এটা গেল হচ্ছে আমাদের প্রাইমারি চেকিং, যে রিকনসাইল করার পরে এন্ডিং ব্যালেন্স, এন্ডিং ডেট দিয়ে রিপোর্ট রান করলে ডিফারেন্স 0 আসবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা চলে যাব হচ্ছে, দেখেন আমার যে রিকনসাইল হয়েছে এটা আদৌ ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা রিপোর্টে যাব। রিপোর্টে গিয়ে আমরা এই পিরিয়ড দিয়ে হচ্ছে কি করেছি, রিকনসাইল করে ফেলেছি। এই পিরিয়ড দিয়ে আমরা ব্যালেন্স শিট রান করব। রান করে দেখব যে ব্যালেন্স শিটে আমার এই ব্যাংকের ব্যালেন্স 1851.07 হয় কিনা। দেখেন
আমরা চলে যাব হচ্ছে ব্যালেন্স শিটে। এখানে আপনি ফেব্রুয়ারি 1 তারিখ দিবেন, 23 দিবেন, ফেব্রুয়ারির 23-এর 28 দিবেন, রান রিপোর্ট করে আপনি দেখেন যে এইখানে যে আপনার যে ব্যালেন্স ব্যাংক অফ আমেরিকা 1351.07, এখানে আছে কত 1851.07, ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা কি? এই ডিফারেন্স রাখা যাবে না, একদম রেজিস্টার ব্যালেন্স এবং রিকনসিলেশন ব্যালেন্স সেম হইতে হবে, ঠিক আছে? আমার রেজিস্টার ব্যালেন্স বেশি মানে সরি কম, এটা হচ্ছে রেজিস্টার ব্যালেন্স। রেজিস্টার বলতেছে যে এখানে হচ্ছে 1351, কিন্তু আমার রিকনসাইল ব্যালেন্স বলতেছে 1800, তার মানে 500 এখানে একটা গ্যাপ আছে। এইটাকে আমরা খুঁজে বের করব। দেখেন খুঁজে বের করার সহজ কিছু রাস্তা আছে, আপনি ডুপ্লিকেট করেন। সহজ রাস্তাটা হলো স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, এবার আসেন হচ্ছে আমরা চলে যাব। কিন্তু দেখা যাচ্ছে না। যাচ্ছে তো ভাইয়া, সবাই তো বলতেছে যাচ্ছে। এখানে এসে দেখেন আমরা ব্যাংক রেজিস্টারে চলে যাব। ব্যাংক রেজিস্টারে গিয়ে দেখেন আপনি এখানে এসে ভুলটা কিভাবে বের করবেন। এখানে ডেট দেন, ফেব্রুয়ারি 1-28। একদম সহজে যে জিনিসটা দেখবেন, এই পিরিয়ডে কোনো আর ছাড়া অন্য কিছু আছে কিনা। এই দেখেন আর মানে রিকনসাইল, এখানে দেখতে পাচ্ছেন আর নাই, তার মানে এটাতেই ঝামেলা 500। এবং এখানে দেখেন দুইটা 500 পাশাপাশি আছে, তার মানে এখানে সামথিং রং, এখানে কিছু একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো দেখেন, সেই ঘটনাগুলো কি আমরা এখানে দেখেন আমরা সবচেয়ে মানে কনফার্ম ভাবে বা কনফার্ম হয়ে চেকিংটা কিভাবে করব। পেমেন্টের এখানে দেখেন 500 কয়টা আছে, দুইটা এখানে রেজিস্টার শো করতেছে, কিন্তু আপনার 500 স্টেটমেন্টে কয়টা আছে এখানে আপনি চেক করেন, অথবা আপনি সিএসবি ফাইলে গিয়েও চেক করতে পারেন। দেখেন এটা হচ্ছে আমার সিএসবি ফাইল। এখানে এসে 500 চেক করবেন, দেখেন ডিপোজিট এগুলো সব আনচেক করবেন, আনচেক করে ডিপোজিটে 500-তে যান। আচ্ছা, এটা কোনটা? ফেব্রুয়ারি মাস। স্যার একটা যে ডবল এন্ট্রি হয়ে গেছিল ওটা কি কারেকশন করা হয়েছিল? হ্যাঁ, ওটাই করবো কারেকশন। দাঁড়ান, ওইটাই কারেকশন করবো। 305 2/14/2023। ষোলো 1167 269 214 কই গেল 500 কই গেল তো ফেব্রুয়ারি
আচ্ছা, আমাদের এখানে আমরা এখানে যদি ডিপোজিটে আসি, এখানে দেখবো যে আমাদের ডেবিটে এখানে 500 আছে একটা, এখানে 500 আছে একটা, এটা হচ্ছে 214। কিন্তু আমাদের যে ব্যাংক রেজিস্টারে এখানে 500 আছে দুইটা। এই দেখেন 500 আছে দুইটা, দুইটাই সেম ডেটে, কিন্তু দুইবার এখানে লেখা হয়েছে। তার মানে এখানে একটা ঝামেলা হয়েছে, এইটা একই ট্রানজেকশন, যেটা ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু এটা ম্যাচ না হয়ে এটা ডাবল এন্ট্রি হয়ে গেছে, মানে ক্যাটাগরি করার কারণে। এখন আপনি এখানে এসে যেটা করতে পারেন, ধরেন উপরেরটা, এখানে কোনটা ইম্পোর্ট করা কোনটা ম্যানুয়াল করা এটা কিন্তু বোঝার একটা রাস্তা আছে। একটু এই জিনিসটা একটু লিখে রাখবেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ট্রানজেকশন নিচে ডাবল বক্স থাকা মানে হলো আপনার এখানে এটা ইম্পোর্ট হয়ে তারপরে এসেছে। আর এখানে দেখেন কোনো বক্সও নাই, আরও নাই, সিও নাই, কিছুই নেই। তার মানে এটা হচ্ছে ম্যানুয়াল করা হয়েছে। তার মানে আমরা ম্যানুয়ালটা রাখি, ম্যানুয়ালটা রেখে এইটাকে আমরা চাইলে এখান থেকে ডিলিট করতে পারি। দেখেন এখানে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। ধরেন এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে দেখেন, ডিলিট করার পরে কিন্তু এখানে আমার একটা ঝামেলা হবে। ঝামেলাটা কি হবে, আমি তো রিকনসাইল অলরেডি করে ফেলেছি, তাই না? এই দেখেন আমার রিকনসাইল কিন্তু এখন এরর হয়ে যাবে। এই দেখেন রিকনসাইল কিন্তু এখন এরর হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি এখানে গেলে দেখতে পারবেন কি ঘটনাটা ঘটাইছেন। এক্সপেন্সে $500 ডিলিট করছেন, তাহলে এই $500 কোথায় গেছে? ডিলিট করলে এটা চলে যায় হচ্ছে আপনার রিভিউ প্যানেলে, চলে যাবেন হচ্ছে ট্রানজেকশন, এখানে গিয়ে যাবেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এই দেখেন যে রিভিউ প্যানেলে চলে আসছে 500। এই 500কে আপনি এখন ম্যাচিং করেন, ম্যাচিং করলে পাবেন এই দেখেন এই যে 500 অলরেডি আমার এখানে জার্নাল দিয়ে এন্ট্রি করা আছে। এবার আপনি এটাকে ম্যাচ করেন, ম্যাচ করার পরে আপনি চলে যান রেজিস্টারে। এই হচ্ছে আপনার রেজিস্টারে গেলে এই দেখেন রেজিস্টারে গেলে আপনি এইখানে দেখেন এই যে এখন এই 500 কিন্তু একটা হয়েছে, কিন্তু তারপরেও রিকনসাইল কিন্তু মিলবে না। কারণ হচ্ছে যে আপনি জাস্ট ক্যাটাগরি করছেন, রিকনসাইল করেন নাই। দেখেন এখনো মিলবে না। এখন এটা মিলাইতে হলে এই যে দেখেন এটাকে ম্যানুয়ালি আর করে দিবেন, আর করে দিলে এখন মিলে যাবে। এবার দেখেন 500কে ম্যানুয়ালি আমি আর করে দিয়েছি। পেমেন্টে দেখেন এই যে 500, এই দেখেন এটা ম্যানুয়ালি আর করা হয়েছে। এইবার দেখেন আপনার এই রিকনসাইলটা মিলে গেছে। এবার দেখেন মিলে গেছে। এখন শুধু মিলে নাই, আপনি এখন চলে যান রিপোর্টে, চলে যান ব্যালেন্স শিটে, এখানে গিয়ে আপনি রিপোর্ট রান করেন, এক দেন 23, রান রিপোর্ট করেন। এইবার দেখেন এই যে 1851.07, 1851.07, এই যে 1851.07। আচ্ছা, তাহলে আমাকে এখানে আমার যে রিকনসাইল হয়েছে সেটা প্রমাণ করার জন্য রিকনসিলেশন ব্যালেন্স আর ব্যালেন্স শিটের ব্যালেন্স সেম ডেটে রিপোর্ট রান করলে যেন সমান থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার এটা হয়েছে। এটা হচ্ছে ব্যাংক রিকনসিলেশন। এবং আপনি রিপোর্ট রান করবেন, রিপোর্টটা দেখেন এখান থেকেও রিপোর্ট রান করতে পারেন, এই যে এখান থেকেও রিপোর্ট রান করতে পারেন। এই যে রিপোর্ট আপনি পেয়ে যাবেন, জাস্ট আপনি এটা ডাউনলোড করেন, করলে আপনি রিপোর্টটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, রিপোর্ট পেয়ে গেছেন। আচ্ছা, এরপরে আপনি এই রিপোর্টটা একটু দেখেন, রিপোর্টে কি কি জিনিস থাকে। রিপোর্টে আপনি পাবেন এখানে দেখেন এই যে এখান থেকে শুরু করেন, এই যে রিপোর্ট,
এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স ছিল 1542, ক্লোজিং ব্যালেন্স 1851, ডিপোজিট, পেমেন্ট, উপরেটা সামারি, রিকনসাইল সামারি, আর নিচেরটা হচ্ছে আনরিকনসাইল সামারি, তারপরে উপরেরটা হচ্ছে রিকনসাইল করেছেন এটার ডিটেলস। যেমন ক্যাশ অ্যান্ড পেমেন্ট 11টা ছিল, এই 11টা ডিটেল এখানে দেওয়া থাকবে। মনে রাখবেন রিকনসাইল রিপোর্টে শুধু টাইপটাই লেখা থাকে, মানে কোনটা এক্সপেন্স দিয়ে করছেন, কোনটা জার্নাল দিয়ে করছেন, শুধু এটাই লেখা থাকে, ঠিক আছে। আর ক্যাটাগরি এখানে লেখা থাকে না, ঠিক আছে। আবার দেখেন যে পেমেন্ট ছিল 16টাই, পেমেন্টগুলো এখানে শো করতেছে। কখনো ডিপোজিট ইউজ করেছেন, কখনো আপনি সেলস রিসিট ইউজ করেছেন, ঠিক আছে। আর রিকনসাইল করার পরের কোনো ইস্যু যদি থাকে সেগুলো নিচে দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি রিকনসিলিয়েশন রিপোর্ট। সো আপনাদের এই ব্যাংক রিকনসিলিয়েশন এটা হোমওয়ার্ক থাকবে, এখানে ব্যাংক এবং ক্রেডিট কার্ড দুটো থাকবে, আর সরি ব্যাংক থাকবে ব্যাংক অফ আমেরিকা এবং ওয়েলস ফার্গো, যেভাবে বলছি এভাবে রিকনসিলিয়েশন করবেন। হ্যাঁ, এরর হতে পারে, সেগুলো ফিক্সিং করতে না পারলে যার যে সমস্যা আগামী ক্লাসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে ব্যাংকের পাশাপাশি ক্রেডিট কার্ডও করতে হবে। তো আমি ক্রেডিট কার্ড একটু দেখায় দেই, ধরায় দেই, আপনারা ক্রেডিট কার্ডও করবেন। দেখেন ক্রেডিট কার্ডের চেহারা আবার একটু অন্যরকম। স্যার জিনিসটা কোন স্যার ব্যাংকের হচ্ছে বিগিনিং ব্যালেন্সটা চেঞ্জ করুন কি বললেন না একটু? ভেরি সিম্পল, জাস্ট আপনি রেজিস্টারে চলে যাবেন। এই যে রেজিস্টারে যাবেন, রেজিস্টারে গিয়ে আপনি ক্লিয়ার করেন, একদম ফার্স্টে যান, এই যে 1/1/2023 এটা ওপেনিং ব্যালেন্স, এখানে ক্লিক করেন, পুরো এখানে অ্যামাউন্টটা লেখেন, কত হওয়ার কথা ছিল এটা এখানে লিখবেন, কোন ডেট হওয়ার কথা ছিল ডেটটা দিবেন, দিয়ে জাস্ট সেভ দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভাই আমরা যখন এই হোমওয়ার্কটা করব তখন আমরা এইভাবে সেট করে নিব ফার্স্টে, তাই তো? হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স আগে সেট করে নেবেন, ঠিক আছে। ওপেনিং ব্যালেন্স সেট করে নেবেন। আমি ক্রেডিট কার্ডটা একটু দেখাই, করে দিব না, বুঝাই দিব, যদি না পারেন আগামী ক্লাসে করে দিব। আগে দেখেন, আশা করি পারবেন। এই দেখেন ক্রেডিট কার্ড, এখানে ক্রেডিট কার্ড 3টা আছে, আমি একটা বুঝাই দিই। ধরেন এটা হচ্ছে ক্রেডিট 1। ক্রেডিট কার্ডের মানে আপনার অ্যাজ এ বুক কিপার হিসাবে আপনি যে যতটুকু কাজ আপনি করবেন শুধু ওইটুকু দেখেন। প্রিভিয়াস ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স, এটা আপনি পাইলেন, তার মানে এই নামে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা দেখবেন, না থাকলে ক্রিয়েট করে আপনি এই ওপেনিং ব্যালেন্সটা দিয়ে নেবেন। এরপরে নিউ ব্যালেন্স হচ্ছে এন্ডিং ব্যালেন্স, এটাকে আপনি কি করবেন, রিপোর্ট রান করার সময় এটা লাগবে, এখন লাগবে না। এরপরে আসেন হচ্ছে এখানে পেমেন্ট আছে 2টা, মানে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করছেন, একটা বিল পেমেন্ট করছেন, আর একটা সামহাউ ব্যাংক আপনাকে ক্রেডিট দিয়েছে, যেটার কারণে আপনার লায়াবিলিটি কমে গেছে। আর বাকি যে 5টা দেখতে পাচ্ছেন, এই যে পারচেস করলে আপনার লায়াবিলিটি বাড়বে, ব্যাংক ট্রান্সফার করলে লায়াবিলিটি বাড়বে, তারপরে ক্যাশ অ্যাডভান্স নিলে লায়াবিলিটি বাড়বে, ফিস চার্জ দিলে লায়াবিলিটি বাড়বে, ইন্টারেস্ট চার্জ করলে লায়াবিলিটি বাড়বে। এগুলো হচ্ছে লায়াবিলিটি বাড়ার জন্য, মানে বাড়বে যখন আপনি পারচেস করবেন। তাহলে এইবার দেখেন যে এই মাইনাস 2টা আছে আর প্লাস 1টা আছে, এই তিনটাই হচ্ছে সামারি। এই 3টার ডিটেলস আপনি নিচে আসবেন, এখানে গেলে পাবেন। এটা হচ্ছে রেফারেন্স নাম্বার, এটা ট্রানজাকশন ডেট, এটা পোস্টিং ডেট, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, এটা হচ্ছে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টের ডিটেলস। এখানে দেখেন একটা কলাম একই ধারাবাহিকভাবে আসছে, প্লাসগুলো আলাদা করে নাই, মাইনাসগুলো আলাদা করে নাই, একই ধারাবাহিকতায় আসছে। এখানে দেখেন প্রথমে কি করবেন, এটাকে আগে কনভার্ট করে নেবেন। কনভার্ট করে আপনার কাজ হবে এই প্রত্যেকটা ফিগারের আপনি চাইলে সিএসভি-তেই চিহ্ন পরিবর্তন করতে পারেন, আর যদি সিএসভি-তে চিহ্ন পরিবর্তন না করেন, ইম্পোর্ট করার সময় একটা অপশন আসে, দেখেন
রিভার্স ভ্যালু, এখানে আসেন। আপনাদের সবচেয়ে সহজ হবে এখানে এসে মানে যেভাবে কনভার্ট করবেন ওইভাবেই ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার সময় করার পরে জাস্ট ক্রেডিট কার্ড যদি হয়, মনে রাখবেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, ধরেন এটা হচ্ছে ক্রেডিট কার্ড, তাহলে আমি এখানে একটা ক্রেডিট কার্ডের সিলেক্ট করি, ধরেন এটা ক্রেডিট কার্ড। এখানে আপনি ইম্পোর্ট করার সময় এই দেখেন এই যে রিভার্স অল ভ্যালু এটা দিবেন। মনে রাখবেন ব্যাংকের ক্ষেত্রে কিপ অরিজিনাল ভ্যালু আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে রিভার্স অল ভ্যালু, এটা দিয়ে আপনি অল সিলেক্ট করে ইম্পোর্ট করবেন। বুঝতে পারছেন সবাই? রিভার্স অল ভ্যালু মানে কি স্যার? রিভার্স মানে চিহ্ন যেটা প্লাস ছিল ওটা মাইনাস হয়ে যাবে, যেটা মাইনাস ছিল ওটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন এটা কি প্লাস মাইনাস, কিপ দ্য অরিজিনাল ভ্যালু, এটা অরিজিনাল ছিল প্লাস, যখন এটা রিভার্স করলাম তখন এটা মাইনাস হয়ে গেল। তো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে রিভার্স করবেন, আর ব্যাংকের ক্ষেত্রে যেটা আছে ওইটাতেই ইম্পোর্ট করে ফেলবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলতে পারেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মাইনাসটাকে প্লাস কেন করব, প্লাসটাকে মাইনাস কেন করব? আচ্ছা, আমাদের যে ব্যাংক ফিট খেয়াল করবেন, এই যে আমাদের যে ব্যাংকিং ফিট, এই ব্যাংক ফিটটা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী করা। আমি আবারও বলি, আমাদের যে এই যে ব্যাংক ফিট এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী করা। এই যে এই ব্যাংক ফিট এটা স্টেটমেন্ট অনুযায়ী করা, তার মানে কি আমার যে এখানে যে ডিপোজিট আর পেমেন্ট, এই দেখেন আমি যদি এখান থেকে কোনো একটা দেখেন এটাতে আনডো করি, খেয়াল করেন ধরেন এটা আনডো করলাম, আনডো করলে এখানে দুইটা অপশন আসে না, একটা স্পেন্ট একটা রিসিভ। তো এই যে দেখেন স্পেন্ট আর রিসিভ, এইটা হচ্ছে কোন নীতিতে করা? ব্যাংক স্টেটমেন্টের নীতিতে করা। ব্যাংক হচ্ছে আপনার অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড হচ্ছে লোন অ্যাকাউন্ট, এটা মনে রাখবেন। ঠিক আছে, সো আপনার অ্যাকাউন্টে যখন আপনি রিসিভ করতেছেন তার মানে কি আপনার ব্যালেন্স বাড়তেছে, তাই না? আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে রিসিভ করা মানে কি আপনার টাকা কিন্তু রিসিভই হচ্ছে, মানে আপনার ব্যাংকেই তো জমা হচ্ছে, ক্রেডিট কার্ডে জমা হচ্ছে না, ক্রেডিট কার্ডে কিন্তু জমা হচ্ছে, কিন্তু এটা কিন্তু লায়াবিলিটি কমে যাচ্ছে। ওই জন্য আপনি ক্রেডিট কার্ডে ডিপোজিট গুলো মাইনাস থাকে, এগুলো হচ্ছে ডিপোজিট। এই দেখেন পেমেন্ট এবং আদার ক্রেডিট, এই টাকাগুলো আপনার ক্রেডিট কার্ডে ডিপোজিট হয়েছে, যার জন্য আপনার লায়াবিলিটি এটা কমে গেছে, কমার কারণে এটা মাইনাস দেখাচ্ছে। ঠিক আছে, এটা প্লাস মানে এটা হচ্ছে লায়াবিলিটি, আর এই লায়াবিলিটি কমানোর কারণে এটা মাইনাস করা হয়েছে। আর মাইনাসের কারণে আপনি তো যদি এটা মাইনাস করে ইম্পোর্ট করেন তাহলে এটা কোথায় ইম্পোর্ট হবে জানেন? এটা স্পেন্ডে দেখাবে, কিন্তু এটা তো স্পেন্ড না, এটা হচ্ছে রিসিভ। আরো সহজ করে বলি, আপনি যদি কোনো পারচেস করেন, এই যেমন $207 আপনি পারচেস করেছেন, তার মানে কি আপনার খরচ বেড়েছে। যদি এটা প্লাস করে আপনি ইম্পোর্ট করেন তাহলে কিন্তু আপনার রিসিভে দেখাবে। আপনি খরচ করলে কি রিসিভ হয় কখনো? খরচ করলে কি হয়? স্পেন্ড হয়। তাহলে খরচগুলোকে মাইনাস করে ইম্পোর্ট করতে হবে, তাহলে আপনার স্পেন্ডে আসবে। ক্লিয়ার সবাই? কোনো কোশ্চেন? ক্লিয়ার ভাইয়া। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই, তারপর ভিডিওটা ভালো করে দেখবেন স্যার। দাঁড়ান, অ্যাটেন্ডেন্স নিয়ে নেই, তারপরে কথা বলছি। রাকিব প্রেজেন্ট স্যার। বাইজিৎ কামরুল। আছি স্যার, আমি একটু অসুস্থ ছিলাম, ক্লাস 3টা ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। ওকে, মেজবা। জি ভাই আছি। সালাম। প্রেজেন্ট ভাই, প্রেজেন্ট। তন্ময়। হারুনুর রশিদ। আছি ভাই, উপস্থিত। এরপর আসেন হচ্ছে হাসানুল্লাহ। জি ভাই আছি। মনির। প্রেজেন্ট স্যার। হাসিবুল হাসান হাসিব।
রিমন সর্দার। প্রেজেন্ট স্যার। সাদ মাহমুদ। প্রেজেন্ট স্যার। সুমাইয়া আমরিন। প্রেজেন্ট স্যার। মুস্তাফিজুর রহমান। জি আছি। আবু মোস্তফা। জি আছি। মাসুদ রানা। জি আছি ভাইয়া, মাসুদ রানা। পারভেজ। জি জয়নাল হক আছেন। জি ভাই আছি। সুমাইয়া আছেন। জর্জ স্টিভ পান্ডে। সাবিকুন নাহার। জি আছি। তামান্না ইয়াসমিন তমা। মুসাইবা আছেন। সুমাইয়া প্রেজেন্ট। রহমতুল্লাহ আছেন। শামিমা সাথী। মান্নান রানা। কামালেন্দু শীল। প্রেজেন্ট স্যার। আপনি লাস্ট ক্লাসেও সবার গত ক্লাসেও শেষে জয়েন করছেন, আজকেও শেষে জয়েন করছেন, কারণ কি বলেন? অফিস থেকে আসতে দেরি হয়েছে, তো মিটিং ছিল, মিটিং শেষই হয়েছে 7:30টার পরে, ওই জন্য ঢুকতে দেরি হয়েছে। সামিয়া। প্রেজেন্ট স্যার। স্যার সামিয়া প্রেজেন্ট। আপনি কামালেন্দু শীল, আপনি একটা মেইল করবেন যে আপনার ক্লাসে জয়েন করতে লেট হয় প্রত্যেকদিন অফিসিয়াল পারপাস, তাহলে আমি জানবো যে হ্যাঁ আপনার লেট হয়। ঠিক আছে, একটা মেইল করে রাখবেন আমাকে। সানাউল্লাহ মন্ডল। ওকে স্যার, ওকে স্যার। সানাউল্লাহ। ফারজানা পারভিন। আছি স্যার। আছি, ফারজানা পারভিন আছি। ভাইয়া ফারজানা আছি। ওকে। মার্জিনা জাহান আছে। হাসান উদ্দিন। জি ভাই উপস্থিত আছি। ভাই উপস্থিত আছি। কুয়েশ আল মাহমুদ। প্রেজেন্ট। রফিক মাসুম। সাইফ মোহাম্মদ জাফর। জেসিন ইশতিয়ানা। প্রেজেন্ট ভাইয়া। সাইদুল ইসলাম। মিনা আক্তার। সাকিবুল হাসান। জয়নাল আবেদিন। জি ভাই আছে। মাসুকা আলম। সুরাইয়া আক্তার কি আছেন? স্যার আমি আছি। আচ্ছা, যাদের নামগুলো অ্যাবসেন্ট হয়েছে একটু কাইন্ডলি আরেকবার একটু দেখেন যে এখানে কেউ লিখছে কিনা। রফিকুল ইসলাম, সালাম, সুমাইয়া, সঞ্জিদা। বাইজিৎ নাই। তন্ময় বিশ্বাস। হাসিবুল হাসান হাসিব। প্রেজেন্ট। জর্জ স্টিভ পান্ডে নাই। তামান্না নাই। রহমতুল্লাহ নাই। মান্নান রানা নাই। সানাউল্লাহ মন্ডল নাই। সাইফ মাহমুদ। সাইফ মোহাম্মদ জাফর।
সাইদুল ইসলাম, মিনা আক্তার, মাসুকা আলম নাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করবো আজকে। স্যার লাস্ট কোশ্চেন স্যার, বলেন। স্যার আমাদের এক্সপেরিয়েন্স করলে তো টাকা চলে যায় স্যার, ক্রেডিট কার্ডের প্লাস দেখলাম কেন স্যার? কোথায় প্লাস করলাম? প্লাস কোথায় করলাম ভাই? ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্লাস দেখলাম না। প্লাস আছে, এটাকে আমরা মাইনাস করে ইম্পোর্ট করব। কি বললাম এতক্ষণ? এখানে প্লাস কেন আমি বলি, প্লাসটা হচ্ছে, খেয়াল করেন, একটু মনোযোগ দেন, এটা হলো সামারি। এই খেয়াল করেন, এটা কি? এটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স, এটা হচ্ছে লায়াবিলিটি, ঠিক আছে? এটা খরচ, যত খরচ করবেন তত কি লায়াবিলিটি বাড়বে না? বাড়বে কিনা বলেন? হ্যাঁ স্যার বাড়বে। এই দেখেন, এই 5টা কারণে লায়াবিলিটি বাড়বে, এবং লায়াবিলিটি বাড়লে আপনার এই সবগুলোই প্লাস হবে। বুঝতে পারছেন? তার মানে এই যে ওপেনিং ব্যালেন্স, এটার সাথে সবগুলো যোগ হবে, যত বাড়বে তত যোগ হবে। বাট আমরা ইম্পোর্ট করার সময় এইগুলোকে মাইনাস করে ইম্পোর্ট করব। ক্লিয়ার? আর এই মাইনাস গুলোকে প্লাস করে ইম্পোর্ট করব। দ্যাটস ইট, আর কিছু না। তো ঠিক আছে, আজকে কোনো কোশ্চেন নিব না। এই ক্লাসের উপরে মানে যত ধরনের প্রবলেম আছে সেটা আমরা আগামী ক্লাসে আপনাদের আলোচনা করব। প্লাস আগামী ক্লাসে পেপাল রিকনসিলিয়েশনের উপরে ক্লাস হবে, এবং আগামী শুক্রবারে আপনাদের সাপোর্ট ক্লাস হবে, এবং আপনাদের শুক্রবারে একটা ব্যাংক রিকনসিলিয়েশন লাইভ এক্সাম হবে। লাইভ এক্সাম, আমি একটা স্টেটমেন্ট দিব, সেই স্টেটমেন্ট আপনারা ক্লাসের মধ্যে পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করবেন, তারপরে ইম্পোর্ট করবেন, ক্যাটাগরি করবেন, রিকনসিলিয়েশন করে রিপোর্ট জমা দিবেন ক্লাসের মধ্যে। ওকে? শুক্রবার কয়টার দিকে ভাইয়া? 3টা থেকে 5টা। ভাইয়া আমার তো শুক্রবারে এমবিএ ক্লাস থাকে, আপনি রাতে আমি তো ফ্রি হই 6:30টার পরে। আপনাকে রাত 12টা পর্যন্ত টাইম দিলাম, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি বাসায় বসে করে নেবেন। ওকে 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 ভাইয়া। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।